আঙ্কেল, আপনারা সবাই ভিডিও অন করেন, আপনাদের সঙ্গে আড্ডা দিই। আমার ক্যামেরা নষ্ট। হুম। আচ্ছা, কোনো সমস্যা নেই, নষ্ট হলে সমস্যা নেই। কই, আমি তো একজনও দেখতে পাচ্ছি না এখনো। আপনি কে? আপনার নাম কি বলেন? এই যে স্কেল হাতে, সরি, কলম হাতে। হ্যাঁ, বলেন। আপনার কি বলছি? আমার নাম রাজদীপ। আর কে কই? জামিল, মাশরাফি, তারপরে আদিব। আমি যাদের কয়েকজনের নাম জানি তো ওই জন্য বলতেছি। আঙ্কেল আসি আঙ্কেল। আঙ্কেল একটা মিনিট ওয়েট। ওকে। কই, আমি তো শুধু একজনই দেখলাম, বাকিরা কোথায়? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু আলোচনায় যাই। হ্যাঁ, আমরা কিন্তু আজকে কোনো পড়াশোনা করতে আসিনি, আমরা আড্ডা দিব। ঠিক আছে। আমি ধরো, যারা একটু সিনিয়র, একটু বড়, যারা জব করে, চাকরিজীবী, ক্লাস ওনাদেরকে ক্লাস নিয়ে পড়াই, এবং আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। কিন্তু তোমাদের ক্লাস ফিল করতে এসে কিন্তু আমি ভীত। বলতে পারো কি কি কারণে? কেন আঙ্কেল? হ্যাঁ। কারণ হচ্ছে মাকে কারণ হচ্ছে তোমরা কিন্তু আমার আমার চাইতে মোর ট্যালেন্টেড। তোমরা হচ্ছে রক, এক একজন রক। কি বলেন? আরে আন্টি কি বলেন না বলেন। এফআর এফআর। হ্যাঁ, তো এই জন্য আমি আমি কিন্তু তোমাদের ক্লাস নিতে যা মোটামুটি একটু, যে কাদের সামনে ক্লাস নিতে আসছি। তো যাই হোক, তারপরেও ধরো আমরা একটু আলোচনা করি, সবাই একটু আড্ডা দিই। হ্যাঁ। তো আড্ডাটা হচ্ছে এরকম, তোমাদের যে আইসিটি যে বিষয়টা আছে, আমার কাছে মনে হয়েছে তোমাদের আইসিটি বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুবই মজার। আমি ইরফান থেকে আমি বই নিয়ে বেশ কয়েকবার পড়ছি। আমার প্রত্যেকটা লাইন পড়তে খুব ভালো লাগে। এই জন্য চিন্তা করলাম যে আমার ভালো লাগাটা আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে শেয়ার করি। এতে করে যদি তোমরা উপকৃত হও, আমি নিজেও উপকৃত হই। অর্থাৎ তোমাদের কাছ থেকে আমি কিছু শিখি, আর তা তোমাদের কাছ থেকে আমি যেটা শিখবো সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। এই হলো বিষয়। হ্যাঁ। তো আমরা আজকে ফার্স্ট ডেতে যেটা আলোচনা করব, একদম আমি দেখলাম তোমাদের সিলেবাসে কি আছে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর হচ্ছে সম্ভবত পঞ্চম অধ্যায়। তো আমি মানে প্রথম অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করছি। আঙ্কেল কথাগুলো কেটে কেটে আসে। টর্নেট টর্নেটের সমস্যা। আচ্ছা, আমি বললাম যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে আমি দেখলাম যে মূলত অধ্যায় আছে তিনটা। একটা হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের দেখলাম 7টা পার্ট আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম ভাবে আমি আহ, প্রথম অধ্যায়টাকে ভাগ করছি দুই ভাগে। আজকে আলোচনা করব আমরা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। এর আগে যেটা আমার কথাটা তোমরা মিস করছো কিনা আমি জানি না, সেটা আমি বলতেছিলাম যে তোমাদের আইসিটি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আসলে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, মজার সাবজেক্ট। আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে বিষয়গুলোর সঙ্গে একেবারে নিজের জানা, মানে জানা হোক অজানাই হোক, আমরা কিন্তু আইসিটির সঙ্গে সম্পৃক্ত। প্রত্যেকটা কাজই আমরা আইসিটির সঙ্গে সম্পৃক্ত ভাবে প্রতিটা মুহূর্ত আমরা অতিবাহিত করি। তো এই জিনিসগুলোই তোমাদের যে আমি দেখলাম যে একটা বই আছে আইসিটি যে বইটা, এটার ভিতরে এইভাবে আলোচনা করা আছে।
সেই জন্য আমি চিন্তা করলাম এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আমি ইরফানডে একলা না পড়ে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা প্রথমত এটাকে দুইটা ভাগে ভাগ করছি। আজকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3টা আলোচনা করব। পরে একদিন তো তোমরা যদি মনে করো যে তোমাদের ভালো লাগছে বা ভালো লাগবে, তখন আমরা হয়তো বাকি জিনিসগুলো ইনশাল্লাহ তোমাদের যে সিলেবাসটা আমি টোটাল 5টা ক্লাস অথবা 6টা ক্লাসে এটা শেষ করে দিব। তো আলোচনার সুবিধার্থে আমরা যেভাবে আলোচনাটা করব সেটা একটু বলি। সেটা হচ্ছে সর্বপ্রথম তোমাদের যে টেক্সট বই অর্থাৎ বোর্ডের যে বইটা, সেই বইটা আমরা পার্ট 1টা একটু পড়বো। এখান থেকে এই পার্ট 1 থেকে কোন কোন লাইন থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেই রকম ভাবে আমি তোমাদের জন্য একটা প্রেজেন্টেশনও রেডি করেছি। সেই প্রেজেন্টেশনটা আমরা উপস্থাপন করব। সেই প্রেজেন্টেশনে দেখবা আমরা কি কি কোশ্চেন আসতে পারে, কি কি সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, কি কি এমসিকিউ আসতে পারে, তারপরে সৃজনশীল কি কোশ্চেন আসতে পারে, এই ধরনের কিছু হিন্টস ওখানে দেয়া আছে। এইগুলো যদি আমরা আজকে আলোচনা করি, আমার মনে হয় পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আজকের পরে তোমাদের আর কোনো আর মনে হয় না বইটা খুলতে হবে। হয় পরীক্ষার আগের রাতে একটু যদি তোমরা ইয়া দিয়ে যাও, রিভিশন দিয়ে যাও, আশা করি যে তোমাদের আহ ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে। মানে পরীক্ষার জন্য আমাদের যা দরকার সেটা হয়ে যাবে। একটু ধর আমার শীটটা আমি ওপেন করতেছি। হ্যাঁ, এখন তোমরা সবাই ইচ্ছা করলে অফ করে ফেলতে পারো, একটু এখন ভিডিও অফ করে ফেলতে পারো। এখন আমরা আলোচনায় চলে যাচ্ছি। এখন আমরা একটু সিরিয়াস হব, আলোচনা শুনবো। একটু আমার এখানে একটু প্রবলেম হচ্ছে তো, দেখতেছি। আচ্ছা আচ্ছা, তোমরা একজন যে কোনো একজন বল, আমার কি ইয়ে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ, ব্যক্তি জীবন তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা দেখতে পাচ্ছ? Yes, জি স্যার দেখা যাচ্ছে স্যার। Thank you, thank you. আচ্ছা দেখো, আমরা একটু রিডিং পড়ি। আমি পড়ি, মানে তোমরা যেভাবে বাসায় পড়ো এইভাবে পড়ি। দেখো এখানে পার্ট 1-এ কি বলা আছে যে পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, হয়তোবা তার সবগুলো কথা জানতেও পারি না। এটা খুবই স্বাভাবিক কথা, কারণ প্রতিদিন শত শত জিনিস নতুন নতুন আবিষ্কার হচ্ছে, আমরা জানি না। তাই সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না, কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি আমাদের সবার জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলছে। পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনো ভাবে প্রযুক্তি ব্যবহার করেনি কিংবা তার জীবনে তথ্য ও প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি। এই যে ধরো এই যে যে কথাটুকু আমরা এতটুকু পড়লাম, এই যে আমরা এখন এই যে জুমে আলোচনা করছি, তোমাদের সঙ্গে কথা বলতেছি, আমি ল্যাপটপে ওপেন করে একটা শিট ওপেন করেছি আমার বাসায়, তোমরা দেখতে পাচ্ছ। এই পুরো জিনিসটাই কিন্তু একটা তথ্য প্রযুক্তির ফলাফল। তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয় তা নয়, এবার সাধারণ মানুষের জীবনে সেটি ব্যবহৃত হয়। এই যে এখানে আমি যে লাইনটা পড়লাম, এখান থেকে কিন্তু তোমার এমসিকিউ আসতে পারে, শূন্যস্থান আসতে পারে। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু কি রাষ্ট্রীয় বড় বড় কাজে ব্যবহৃত হয়, এটা একটা কোশ্চেন হতে পারে। তারপরে এখানে থেকে ধরো আন্তর্জাতিক এখান থেকে যদি এমসিকিউ আসতে পারে রাষ্ট্রীয় বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে, আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় বিষয়ে।
এরকম ভাবে আমরা যখন একটা লাইন পড়বো, যেহেতু আমাদের প্রতিটা লাইনই গুরুত্বপূর্ণ, যখনই একটা লাইন পড়বো সেই লাইনটা থেকে আমরা চিন্তা করব প্রথমেই এই লাইনটা থেকে কি কোশ্চেন আসতে পারে। তোমাদের এখানে একটা টিপস হচ্ছে, যখনই একটা লাইন পড়বা যে কোনো বিষয়ে, যখন একটা লাইন পড়বা সেখান থেকে চিন্তা করবা এই লাইনটা থেকে কি কোশ্চেন আসতে পারে। নিজে নিজে কোশ্চেন ক্রিয়েট, যেহেতু এই লাইনটা পড়ার পর নিজে কোশ্চেন ক্রিয়েট করবা, তখন নিজে আনসার বাইর করবা। এইটা সহজে তোমাদের ব্রেন থেকে সরবে না। এরপরে কি লাইন বলছে দেখো, তুমি যদি চোখ মেলে চারিদিকে তাকাও, তুমি দেখবে তোমার চারপাশে তোমার পরিচিত মানুষেরা, তোমার আত্মীয় স্বজন, তোমার স্কুল শিক্ষকরা, তোমার ক্লাসের বন্ধু বান্ধব, এবং তুমি কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করছো। তাহলে এখানেও কিছু কোশ্চেন আসতে পারে যে তথ্য, মানে তুমি চোখ মেলে যদি তাকাও, তথ্য প্রযুক্তি কোন কোন ব্যক্তি ইউজ করে বা কারা ইউজ করে, কে কে ইউজ করে, এখানে দেখবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্কুল শিক্ষক। ঠিক আছে, এই যে তুমি এই মুহূর্তে এই লেখাটি পড়ছো সেটি কেউ একজন লিখেছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সেগুলো ছাপা হয়েছে, তোমার সামনে আনা হয়েছে, এবং তুমি এখন পড়ছো। এটাও কিন্তু একটা তথ্য প্রযুক্তির একটা ফলাফল। এবং আমি এই যে তোমাদের সামনে এখন কথা বলছি, আমার কথা শুনছো, এই যে আমার স্লাইডটা দেখছো, এটাও কিন্তু একটা তথ্য প্রযুক্তিরই ফলাফল। তারপরে কি বলছে, একজন মানুষের জীবনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করলে সেটা মনে হয় কোনোদিন শেষ করা যাবে না। এটা কিন্তু সত্য যে আমরা যদি লিস্ট করি যে মানুষের তথ্য প্রযুক্তি আমাদের কি কি কাজে লাগে বা কোন কোন প্রযুক্তি দিয়ে আমরা সারাদিন কি কি করি, দেখবা সারাদিনও শেষ করতে পারবে না। কারণ এত প্রযুক্তির এত আবিষ্কার সেই পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত, সেই মহাকাশযান থেকে শুরু করে নাসা দিয়ে মাধ্যমে আমরা সেই মঙ্গল গ্রহ, চাঁদ, সূর্য, যে আমাদের যে যাত্রা, সবকিছু যদি চিন্তা করি আসলে আমরা লিস্ট করে কিন্তু শেষ করতে পারবো না। তারপরে কিন্তু একটু চেষ্টা করলে দেখলে কেমন হয়, অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। অর্থাৎ সেখানে বলছে যে ধরো আমরা তো আসলে শেষ করতে পারবো না, কিন্তু আমরা দুই একটা বিষয় আমাদের ব্যক্তিগত জীবনের কিছু জিনিস যদি আমরা লিস্ট করি বা আলোচনা করি তাহলে কেমন হয়। সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আসছি সেটা হলো তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। অর্থাৎ এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, আইসিটির মাধ্যমে যত ইউজ আছে, যত ব্যবহার আছে, তার যত আছে, তার প্রথম যে জিনিসটা যদি নিয়ে আসি সেটা হবে কি, মানে ব্যক্তিগত যোগাযোগ। ব্যক্তিগত যোগাযোগের মধ্যে কি কি আছে, আমরা যদি এখন যে কথা বলতেছি, ক্লাস করতেছি, আমার কথা তোমরা শুনছো, তোমাদের কথা আমরা শুনছি, এইটাই হচ্ছে কিন্তু একটা ব্যক্তিগত যোগাযোগের অন্যতম এক্সাম্পল। এরপরে ধরো এই যে সকালবেলা আমাদের একটা গ্রুপ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করা হয়েছে, একটা জুমের লিঙ্ক করা হয়েছে, সেই জুম লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাড হয়েছো, আমি ক্লাসটা রেডি করেছি, তোমাদের সামনে উপস্থাপন করছি। এই যে ধরো তোমরা একে ফোন দিচ্ছ, তাকে ফোন দিচ্ছ, হ্যাঁ, মেসেজিং করতেছো, এটাও কিন্তু একটা ব্যক্তিগত যোগাযোগের অন্যতম এক্সাম্পল। তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। আমাদের চারপাশে প্রায় সবার কাছেই এখন মোবাইল টেলিফোন রয়েছে। যে কেউ এখন ইচ্ছা করলে অন্য একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে কোনো মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গেছে। অনেক কম পরিশ্রমে আমরা এখন অনেক কিছু। সাউন্ড একটু কম মনে হচ্ছে। আচ্ছা, কোনো মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনে মান এখন অনেক বেড়ে গিয়েছে। অনেক কম পরিশ্রম আমরা আমরা এখন অনেক কিছু করতে পারি যেটা আগে কখনো কল্পনা করতে পারতাম না। এই যে একটু তিন চারটা লাইনের মধ্যে যে কথাটা ব্যাখ্যা করা হয়েছে সেটা হলো যে ব্যক্তিগত যোগাযোগের কারণে আমাদের যে এখন জীবনযাত্রার মান কতটা সহজ হয়েছে, কতটা আমাদের অল্প পরিশ্রমে আমরা কত বেশি কাজ করা সম্ভব হয়েছে। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই। ধরো যদি ফোন না থাকতো, এখন আমি তোমার একটা ফুফুর বাসায় যাবা, অর্থাৎ ফুফুর বাসায় একটা খবর, তোমার এই মুহূর্তে জরুরি একটা খবর দেওয়া দরকার, তাহলে কি হইতো, উনি ওনার বাড়ি যদি ধরো তুমি থাকো ঢাকায়, তার বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়া হইতো, তাহলে তার কাছে যাওয়া আসা তোমার পুরো দিনটা চলে যেত। আর এখন কি হয়, তুমি 1 মিনিটও লাগে না একটা খবর দিতে। তার মানে তোমার সারা দিনের যে 24 ঘন্টা সময় নিয়ে আসছে 1 মিনিটে। এই যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে, অর্থাৎ এই আইসিটির যে প্রভাব, টেলিফোনের যে প্রভাব, অল্প পরিশ্রমে বেশি কাজ করার যে প্রভাব, সেটা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করার যে একটা প্রভাব, সেটা আমরা মানে খুব সহজেই
বুঝতে পারি। এই ব্যক্তিগত যোগাযোগের পরে আমরা যে জিনিসটাতে চলে যেতে চাই সেটা হচ্ছে বিনোদন। বিনোদন মানে কি? এন্টারটেনমেন্ট মানে আনন্দ। আমরা বিভিন্ন ভাবে আনন্দ উল্লাস করি, ফুর্তি করি। তার মাধ্যমে এই তথ্য প্রযুক্তি আমাদেরকে কিভাবে তথ্য প্রযুক্তি আমাদেরকে কিভাবে সহায়তা করে, এটার কিছু এক্সাম্পল আমরা এখানে নিয়ে আসছি। দেখো, যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি কিন্তু তা নয়। এতক্ষণ যেটা কাজের কথা বলছি, এটা এখন বিনোদনের চমৎকার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে গান শোনার জন্য মানুষকে আলাদা আলাদা ভাবে কোনো একটা যন্ত্র কিনতে হতো। তা তোমার এখন মোবাইল ফোনের মাধ্যমে আমরা গান শুনতে পারি, দেখতে পারি। একটা সময় তোমার ছবি তোলার জন্য যে একটা দামি একটা একটা যে ভালো ক্যামেরা কিংবা সেটা ছিল কি একজন বিলাসিতা, অর্থাৎ ধনী মানুষের কাজ। যাদের কিছু টাকা পয়সা আছে তারা কিনতে পারতো। কিন্তু এখন এখন কিন্তু একটা সাধারণ স্মার্টফোন দিয়ে যে কোনো মানুষ ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। ঠিক আছে? তারপর মোবাইল ফোনে ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে। এই যে দেখো, এখানে একটা সুন্দর একটা লাইন আছে যে মোবাইল ফোন এখন ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন। যে লাইনটা দিয়ে তোমাদের একটা এমসিকিউ হইতে পারে, একটা শূন্যস্থান হইতে পারে। হ্যাঁ, এটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। কি কারণে এটা মানে একটা বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে, তার এক্সাম্পল, তার ব্যাখ্যাটা নিচে আলোচনা করা আছে। কি বলা আছে? যেটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, ঠিক সেরকম কম্পিউটারও ছোট হতে শুরু করেছে। এবং আরেকটা এখানে কথা বলা আছে, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কম্পিউটার। আগে তোমরা জানো, যখন প্রথম সুপার কম্পিউটার বের হয় সেটা অনেক লম্বা ছিল, আয়তন অনেক বড় ছিল, কয়েক টন তার ওজন ছিল। এখন সেই কম্পিউটার ছোট হতে 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 কি হয়েছে? ডেস্কটপ হয়েছে। আমাদের ছোট্ট একটা টেবিলে আমরা একটা ডেস্কটপ 10-12 ইঞ্চি যদি জায়গা হয় সেখানে আমরা রাখতে পারি। এইটাও এখন ছোট হইতে হইতে কি হয়েছে? ল্যাপটপ হয়ে গেছে। ল্যাপটপ এখন কি হয়? আমরা হাতে করে মানে মুভ করতে পারি। এবং এই ল্যাপটপ ছোট হইতে হইতে এখন হয়ে গেছে নোটবুক, সেটা আরো ছোট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই যে তথ্য প্রযুক্তির আবিষ্কারের ফলে আমাদের ব্যবহারযোগ্য জিনিসগুলো সহজে বহন করার জন্য আমাদের যে প্রযুক্তির যে ফলাফল, আমরা একমাত্র তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু এটা বুঝতে পারি। মানে আমাদের আমাদের হাতে আসতেছে, আমরা সেটার ফল পাচ্ছি। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা মানে লাইন হলো ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক, এবং নোটবুক থেকে স্মার্টফোন। এই লাইনটা কিন্তু তোমাদেরকে উলট পালট করে পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ হতে পারে, দিতে পারে ডেস্কটপ থেকে ল্যাপটপ না দিয়ে ল্যাপটপ থেকে ডেস্কটপ। ঠিক আছে? এরকম ভাবে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সেই জন্য এই লাইনটা তোমরা মার্কিং করে রাখবা। তারপরে অর্থাৎ আমাদের হাতে এমন একটা যন্ত্র চলে আসছে যেটা দিয়ে আমরা অসংখ্য কাজ করতে পারি। অর্থাৎ ফোন ফোন দিয়ে আমরা কিন্তু এখন কম্পিউটারের মতো অনেক কাজ করতে পারি। এবং কম্পিউটার দিয়ে তো সারা দুনিয়ায় চলে এখন কম্পিউটারের মাধ্যমে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির আরেক আবিষ্কার, সেটা হচ্ছে জিপিএস। জিপিএস সম্পর্কে তোমরা খুবই ভালো জানো। আমি শুরুতেই বলছি যে তোমরা আমার চাইতে স্মার্ট, তোমরা আমার চাইতে ট্যালেন্টেড। এর জন্য তোমাদের সঙ্গে কথা বলতে আমি শুরুতে একটু মানে ইতস্ত ভাবে শুরু করেছি। তো যাই হোক, এই জিপিএস এর কাজ কি? জিপিএস এর কাজ হচ্ছে, নর্মালি আমরা যদি বুঝি, যে লোকেশন আইডেন্টিফাই করা। অর্থাৎ আমি কোথায় আছি, আমার সাথে যদি একটা ফোন থাকে, আমার বাসা থেকে আমাকে কিন্তু জিপিএস এর মাধ্যমে কেউ মানে আইডেন্টিফাই করা সম্ভব আমি কোন জায়গায় আছি। এই যে ধরো বাইক কিংবা প্রাইভেট কার কিংবা বিমান, শিপ, ওরা যে বিভিন্ন জায়গায়, এই যে শত শত হাজার হাজার মাইল দূরে যায়, এই যে ধরো বিভিন্ন সাগর, মহাসাগর, আটলান্টিক সাগর পাড়ি দেয়। ওটা কিভাবে পাড়ি দেয়? এটার অন্যতম সহায়ক হচ্ছে জিপিএস। কারণ তারা জিপিএস এর মাধ্যমে তারা বুঝতে পারে তারা তারা সঠিক রাস্তায় আছে কি সঠিক রাস্তায় নাই। অর্থাৎ তাদের গন্তব্য যেতে হলে তাদের জিপিএস এর মাধ্যমে যে ম্যাপ বা গুগল ম্যাপ, সে ম্যাপ বা আরো স্পেশাল ম্যাপ আছে তাদের জন্য, সে ম্যাপ তাদেরকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যায়, এই এই রাস্তায় যেতে হবে, এইভাবে যেতে হবে। তার মানে হচ্ছে জিপিএসটা হচ্ছে আমাদের লোকেশন আইডেন্টিফাই করার জন্য একটা আহ, সতর্ক বার্তা। তাহলে আমরা দেখি এখানে আলোচনাটা কি আছে। গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার প্রথম শর্ত হচ্ছে আমাদের পথঘাট চিনতে হবে। এই যে অর্থাৎ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব,
এটার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে কি, আমরা কোন জায়গায় যাব, কোন রাস্তা যাব, সেটা আমাদেরকে জানতে হবে এবং চিনতে হবে। কেউ যদি পথঘাট চিনতে না পারে, তাহলে সে সে কোনো দিনই সেই গন্তব্যে পৌঁছতে পারবে না। অথচ মজার ব্যাপার হলো, কোথাও যেতে হলে এখন কাউকে আর পথঘাট চিনতে হয় না। এই যে দেখো, আজকের থেকে কয়েক বছর আগেই ছিল যে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হলে আমাকে আগে চিনতে হবে, আমার ফুফুর বাসা যেতে হলে কোন রাস্তায় যেতে হবে, কিভাবে যেতে হবে, এই কোন সড়কে যেতে হবে, ছোট সড়ক নাকি বড় সড়ক, পাকা সড়ক নাকি আধা পাকা সড়ক, আমাকে এগুলো আগে জানতে হয়। কিন্তু এখন আমাকে আর জানতে হয় না। আমার সাথে যদি একটা ফোন থাকে, আমি যদি আমার গুগল ম্যাপে আমি কোন জায়গা থেকে যাত্রা শুরু করেছি এবং কোন জায়গায় যাব, গুগল আমাকে ঠিক আর রাস্তায় তারা নিয়ে যাবে। এর মানে এখন আমাকে আর চিনতে হচ্ছে না যে আমি কোন রাস্তায় যাব, গুগল আমাকে জিপিএস এর মাধ্যমে নিয়ে যাচ্ছে। পৃথিবীটাকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে, তারা পৃথিবীকে সংকেত পাঠায়, সেই সংকেতকে বিশ্লেষণ করে যে কোনো মানুষ বুঝে ফেলতে পারে যে সে কোথায় আছে। এই যে অনেক উপগ্রহের সাথে যে যে সংকেত নিয়ে আসে বা সংকেত যার মাধ্যমে পাঠায়, সেটাই হচ্ছে জিপিএস। তার সাথে একটা জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলে একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারবে। আজকাল নতুন সব গাড়িতে জিপিএস লাগিয়ে দেওয়া হয়, কোথাও যেতে হবে সেটা জিপিএস এ ঢুকিয়ে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বাতলিয়ে দিয়ে গন্তব্যে গন্তব্যে পৌঁছে দিতে পারবে। তারপরে আমাদের দেশে আরেকটা আবিষ্কারের কথা বলা আছে যে 12ই মে 2018 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে যে স্যাটেলাইটটি মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর 57তম দেশ। এখানে এই যে লাস্টের দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রথমত হচ্ছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি, দ্বিতীয় হচ্ছে এটা কোন জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়, তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ স্যাটেলাইটের অধিকারী বাংলাদেশের স্থান কত, স্যাটেলাইটের অধিকারী দেশ হিসাবে বাংলাদেশের স্থান কত। তাহলে আমরা অনায়াসে বলতে পারি। এখানে আরেকটা কোশ্চেন আছে যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কোন সালে বা কখন, কোন তারিখে। তাহলে এই দুইটা লাইনে কোশ্চেন কিন্তু 4টা 5টা কোশ্চেন। প্রথমত হলো কত সালে বা কখন, এটা 12ই মে 18 সাল, এবং সেটার নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট, এবং সেটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্রের কেনেডি থেকে, এবং সেটা বাংলাদেশের স্থান কত 57তম। এখানে তোমাদের একটা জেনে রাখা ভালো, যদি কেউ জানো তোমরা বলতে পারো আমার সঙ্গে, সেটা হচ্ছে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি জানো এটার নাম কি হয়েছে? যে কোনো একজন? না। আচ্ছা ঠিক আছে, আর কারো বলতে হবে না। এটার নাম হয়েছে এখন বাংলাদেশ স্যাটেলাইট। ঠিক আছে, অর্থাৎ এটার নামটা এই যে 36শে জুলাইয়ের পরে এটার নাম পরিবর্তন হয়ে এখন করা হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট। তারপরে এখানে এই কিছু নতুন, অর্থাৎ এই পার্ট 1 থেকে আমরা কি কি নতুন শব্দ শিখছি আমরা অবশ্য জানি। সেটা নোটবুক, ফোন বুক, ল্যাপটপ, স্মার্টফোন, জিপিএস আর বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই মানে 5-6টা শব্দ আমরা এখান থেকে শিখলাম। এই পার্ট 1 থেকে আমরা কি কি কোশ্চেন আমাদের আসতে পারে, কি কি ভাবে আমরা এই এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কি কি, আমরা এখন এই জিনিসটা দেখব। আচ্ছা, এই যে দেখো, আমরা আমরা কিন্তু এখন আসি পার্ট 1-এ। অর্থাৎ পার্ট 1-এর তোমাদের যে মেইন বইয়ের যে অংশটুকু আমরা এতক্ষণ পড়লাম, এটা থেকে আমরা কি কি মূল পয়েন্ট থাকতে পারে, কি কি আলোচনায় গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কি কি প্রশ্ন আসতে পারে, এইগুলো আমরা এখন দেখব। আমরা সব লাইন কিন্তু ওখানে আলোচনা করছি, কিন্তু এখানে মূল পয়েন্টগুলো আমি নিয়ে আসছি। যেমন প্রথমে বলা আছে যে প্রযুক্তি প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রথম লাইনই ছিল। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রত্যেক মানুষের জীবনে পরিবর্তন এনেছে, এটা কিন্তু আমরা ওইখানে যখন আমরা পার্ট 1 প্রথম পড়া শুরু করছি ওইখানেই ছিল। আইসিটি শুধু রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নয়, ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা কিন্তু আমরা প্রথম, আমি তো একদম মার্ক করে বলছিলাম যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় নাকি ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক, শর্ট কোশ্চেন এখান থেকে তোমার এমসিকিউ এই ধরনের কোশ্চেন আসতে পারে।
তারপরে এই ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কিছু কি পয়েন্ট, কিরকম মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিক যোগাযোগ, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাৎক্ষণিক যোগাযোগ করতে পারি, দ্রুত তথ্য আদান প্রদান করতে পারি। তারপরে এই দ্রুত তথ্য আদান প্রদানের ফলে কি হয়, সময় ও শ্রম মানে কি কষ্ট কম লাগে, পরিশ্রম কম লাগে, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়, অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে আমাদের যোগাযোগ করাটা এখন সহজ হয়ে গেছে। এরপরে হচ্ছে এই যে দেখো, এই আমি এইটা হচ্ছে আমি, বুঝছো, তোমরা হচ্ছে আমার সিনিয়র, আমি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে জুনিয়র, ইয়ংগেস্ট বয়। ঠিক আছে। এই মোবাইল ফোন আবিষ্কারের ফলে এখন আমার সুবিধা হয়েছে কি, এই যে মোবাইল ফোনে আমি গান শুনতে পারি, আমি আবার সময় সময় ইহানের ছবিও তুলে ফেলতে পারি। তো এটা হচ্ছে তার একটা নমুনা, অর্থাৎ মোবাইল ফোনের ফলে আমাদের কি সুবিধা হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে। একটা ছোট্ট বাবুও সে হেডফোন লাগায় কিন্তু সে গান শুনতে পারতেছে, সে কিন্তু ছবিও তুলতে পারে। সো মোবাইলে গান শোনা, ছবি তোলা, ভিডিও দেখা, ক্যামেরা, রেডিও, টিভি, এখন কিন্তু সব এক স্মার্টফোনই সব আছে। এই তুমি ফোনই দেখবা যে ছবি তুলতে পারতেছো, ফোনই তুমি রেকর্ড করতে পারতেছো, ফোনে তুমি FM রেডিও শুনতে পারছো, এবং ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিনোদনের নতুন দিগন্ত। অর্থাৎ আইসিটির আরেকটা জিনিস হলো সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, তারপরে ধরো লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম হাজারো, যেমন আজকে আমরা যে গ্রুপে জয়েন হলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্ন্যাপচ্যাট, এরকম অনেক সোশ্যাল জগৎ আছে, সোশ্যাল মিডিয়া আছে। সে তার আহ, পুরো পৃথিবীটাকে ছোট করে নিয়ে আসছে এবং তথ্য আদান প্রদানের জন্য জিনিসটা খুব ইজি করে নিয়ে আসছে একমাত্র আইসিটি। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারতেছি, তোমরা কি করতে পারতেছো। দেখো আমি কিন্তু এখানে জামিলের ছবি নিয়ে আসছি, তোমরা কি জামিল দেখতে পাচ্ছ এখানে? না স্যার। কেন, আমি তো দেখতে পাচ্ছি। এই যে চশমাওয়ালা জি কালো আঙ্কেল, জামা পরা। মাঝখানে একটা আঙ্কেল কালো কালার গেঞ্জি পরা। রাইট, রাইট, রাইট। এই যে তথ্য প্রযুক্তির সাধারণ ব্যবহারের মাধ্যমে কি কি করতে পারতেছি, দেখো আমরা কলেজে হোক, ভার্সিটিতে হোক, কিংবা আমাদের ক্লাসে হোক, বাসায় হোক, বন্ধু বান্ধব মিলিয়ে ল্যাপটপে আমরা লেখাপড়া করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি, ব্যবসা বাণিজ্য, বিনোদন, স্বাস্থ্য, তা ঠিক আছে, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা, চলাফেরা, পথ নির্দেশনা তো বুঝছো, ওই যে জিপিএস এর যে ফলাফলটা। স্বাস্থ্য সেবা হচ্ছে কি, স্বাস্থ্য সেবার আমরা আরো আমার সামনে আছে, স্বাস্থ্য সেবার কিছু আমরা এক্সাম্পল দিব, কিভাবে আমরা প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সেবা আমরা নিতে পারি এবং দিতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে প্রযুক্তির অগ্রগতি, একটু আগে যেটা বললাম যে যে লাইনটাকে আমি অনেকবার বলছি, যে ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক, নোটবুক থেকে স্মার্টফোন, এক ডিভাইসে সব সম্ভব। ঠিক আছে। এটা হচ্ছে আমার তথ্য প্রযুক্তির কারণে। এই যে জিপিএস এর কারণে আমরা কি হচ্ছি, পথঘাট চিন্তা না পারলে এখন গন্তব্যে পৌঁছানো সম্ভব, উপগ্রহ সংকেতের মাধ্যমে অবস্থান নির্ণয় করা যায়, নতুন গাড়িগুলোতে জিপিএস অন্তর্ভুক্ত, ভ্রমণ সহজ, নির্ভুল এবং নিরাপদ। এই পয়েন্টগুলো কিন্তু আমি তোমার শুধু এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, একটা শীট করে আমি করে রাখছি, যদি প্রিন্ট দাও ওই শীটটা প্রিন্ট দিবে। আর যে স্লাইডটা আমি এখন ব্যাখ্যা করতেছি বা তোমাদের সামনে উপস্থাপন করছি, এটাও আমি তোমার দিয়ে দেবো, কিন্তু এটা প্রিন্ট দেওয়ার দরকার নেই, কারণ এটা অনেক বড়। কিন্তু এটা কি এই সকল তথ্য আমি তোমাদেরকে একটা PDF করে দিয়ে দেবো, যেন প্রিন্ট দিলে তোমাদের পড়তে সুবিধা। এই শীটে দেখো, তোমাদের এই এত বড় যে আলোচনা আমি করলাম, এই প্রত্যেকটা আলোচনা আমি ছোটভাবে নিয়ে আসছি, অর্থাৎ মূল পয়েন্টগুলো এখানে আমি নিয়ে আসছি। এই যে সবশেষে তোমাদের এই যে পার্ট 1 অর্থাৎ পার্ট 1 যে অংশটা ছিল, সবশেষ কি ছিল, স্যাটেলাইট। এই স্যাটেলাইটের যে বর্ণনাটা আমি এখানে নিয়ে আসছি, যে কত তারিখে উৎক্ষেপণ হয়েছে, কোথায় উৎক্ষেপণ হয়েছে, এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট ইয়াতে কততম দেশ। সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা হচ্ছে এই স্লাইডটা। এই স্লাইডটাতে দেখো আমি হাইলাইটস নিয়ে আসছি, তার মানে হচ্ছে তোমাদের পার্ট 1-এ সকল তথ্যগুলো এই একটা স্লাইডে আছে। অর্থাৎ এই স্লাইডটা যদি তোমরা একটু পড়ো, তুমি দেখবা যে আমরা এতক্ষণ যা পড়ে আসছি সব জিনিস এখানে আছে। অর্থাৎ আইসিটি কোথায় ব্যবহার হয়, তথ্য প্রযুক্তি, মোবাইল ফোন তারপরে ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হচ্ছে, গান শোনা, ছবি তোলা স্মার্টফোনে করা যায়, জিপিএস এর সংকেত পাঠায় কোত্থেকে, কৃত্রিম উপগ্রহ থেকে, জিপিএস এর পূর্ণাঙ্গ রূপ কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গাড়ির ড্রাইভারকে সঠিক পথ কে বলে দিতে পারে জিপিএস প্রযুক্তির মাধ্যমে পথ না চিনে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যায়, আধুনিক গাড়িগুলোতে জিপিএস প্রযুক্তি সংযুক্ত থাকে, আরো নিরাপদ এবং সহজ হয়েছে। তার নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে 57তম।
কেনেডি মহাকাশ কেন্দ্রে অবস্থিত যুক্তরাষ্ট্রে ডেস্কটপ থেকে ছোট হচ্ছে ল্যাপটপ। এরকম প্রত্যেক মানে পুরো অধ্যায়ের একটা হাইলাইটস আমি এক পৃষ্ঠাতে তোমাদের জন্য নিয়ে আসছি। ধরো তোমাদের পরীক্ষার আগের রাতে তোমাদের সময় কম, আর সকালবেলা ঘুম থেকে উঠছো, কিন্তু তোমার একটু এখন রিভিশন দরকার। এই একটা স্লাইড যদি তুমি রিভিশন দিয়ে যাও, দেখবা সকল তথ্য এর ভিতরে আছে। এরপরে আমরা এই যে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ, একটু আগে আমি যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া বা যোগাযোগের যে মাধ্যমগুলো, যে যে এখন আমরা যার মাধ্যমে আমরা একত্রিত হয়েছি, জুম, এরকম স্কাইপি আছে, ডু আছে, মিট আছে, ঠিক আছে, টিম আছে, এরকম অনেকগুলো অ্যাপস আছে, মানে যোগাযোগের মিডিয়া আছে, যার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত যোগাযোগগুলোকে আরো সহজ করতে পারি এবং আমাদের সেটা ব্যক্তিগত কিংবা তোমাদের কি বলবো, এটা কর্মজীবনে, ব্যক্তি জীবনে সকল ক্ষেত্রে আমাদের একটা গতিময় নিয়ে আসছে, অর্থাৎ একটা পরিবর্তন নিয়ে আসছে, যাতে করে আমরা এখন আমাদের লাইফের মান স্ট্যান্ডার্ড অনেক পরিবর্তন হয়ে গেছে। একটা সময় মানুষের যে ধরো আমাদের দেশের রাস্তাঘাটে, এখন রাস্তাঘাটের অনেক পার্থক্য, মানুষের চলাচল, ড্রেস আপ, সবকিছুতে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে। তার অন্যতম কারণ হচ্ছে এই তথ্য প্রযুক্তি। এটা থেকে এই যে তথ্য প্রযুক্তির পার্ট 1 থেকে কি কি সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, প্রথমে যারা প্রযুক্তি সংজ্ঞাটা আসতে পারে, আমি ছোট্ট আকারে এক লাইনে তোমাদের দিয়ে দিছি। মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তিগত জীবনে কি সুবিধা হয়েছে? এই যে এতক্ষণ আমরা যেটা বললাম, মোবাইল ফোনের মাধ্যমে সহজ ও দ্রুত যোগাযোগ সম্ভব হয়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। এক লাইনে এই যে আমরা একটু আগে যেটা হাইলাইটস এর মধ্যেই কিন্তু সবগুলো আনসার আছে। তারপরে প্রথম থেকে যে এখন স্লাইড গুলো, প্রত্যেকটা স্লাইডে কিন্তু কি পয়েন্ট দেওয়া ছিল। তারপরে জিপিএস এর একটা প্রশ্ন আছে, কিভাবে প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের জীবনকে সহজ করেছে, তার মাধ্যমে মানে হচ্ছে জিপিএস কি করছে, আমাদের পথঘাট চিনাতে সহযোগিতা করছে। স্যাটেলাইট নিয়ে কোশ্চেনটা আছে। তো এরকম ভাবে অল্প কয়েকটা সংক্ষিপ্ত কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিছি, যার মাধ্যমে তোমরা এখান থেকে বেশ কিছু পুরো অধ্যায়টার একটা পাবা। এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন, অর্থাৎ এই এই অধ্যায় থেকে, অর্থাৎ পার্ট 1 থেকে কি কি এমসিকিউ আসতে পারে। যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, শুধু অফিসে, শুধু লেখাপড়ায়, কোনো না কোনো ভাবে প্রতিটি মানুষের জীবনে, শুধু ব্যবসায়। তার মানে আমরা এতক্ষণ যে লাইনগুলো পড়লাম, এখানে অনায়াসে একটা সবাই বলতে পারবা যে কোনো না কোনো ভাবে প্রতিটি মানুষের জীবনে। তারপরে নিচের কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদাহরণ নয়? এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিন্তু পরীক্ষাতে ভুল করি। অর্থাৎ আমি দেখলাম যে তথ্য প্রযুক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদাহরণ, আমি কেউ দিয়ে আসবা মোবাইল ফোন, কেউ দিয়ে আসবা রেডিও, কেউ দিয়ে আসবা কম্পিউটার, কিন্তু নয় যে শব্দটা, লাস্টের লাইনটা যে নয়, অর্থাৎ তথ্য প্রযুক্তি না কোনটা সেটা কিন্তু জানতে চাইছে, কিন্তু আমি সহজ মনে করি আমি কিন্তু একটা ভুল করে আসার সম্ভাবনা আছে। সো বি কেয়ারফুল, প্রত্যেকটা সহজ জিনিসই কিন্তু আমরা ভুল করি বেশি। সেই ক্ষেত্রে সহজ জিনিসটা কি আগে বুঝতে হয় ভালোভাবে, কোশ্চেনটা ভালোভাবে পড়বা, কি চেয়েছে, তারপরে আনসার করতে হবে। তারপর কি বলছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে সাধারণ ব্যবহার কি? মানে সবচেয়ে সাধারণ ব্যবহার, ওই যে মনে আছে প্রথম লাইনই ছিল যে ব্যক্তিগত যোগাযোগ, সহজ এবং সাধারণ ব্যবহার ছিল ব্যক্তিগত যোগাযোগ। নিচের কোন যন্ত্রটি দিয়ে ছবি তোলা ও ভিডিও করা যায়? এটা আমরা যে সবাই জানি, স্মার্টফোন। জিপিএস এর প্রযুক্তির মাধ্যমে মানুষ কি জানতে পারে? সেটাও আমরা জানি যে তার সে কোথায় আছে বর্তমানে, তার লোকেশনটা জানতে পারে, তার অবস্থানটা জানতে পারে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট। যেহেতু তোমাদের বই এখন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটই আছে এবং পরীক্ষায় কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটই আসবে, সেজন্য তোমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটই দিবা। সাধারণ বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? সেটা ওই যে 12ই মে 2018, এটা আমরা প্রথমেই পড়ছিলাম। এরকম ভাবে আমি আরো কয়েকটা এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিছি, বেশ কিছু, যেগুলো আশা করি পড়লে পার্ট 1 তোমাদের আর পড়তে হবে বলে আমার মনে হয় না। এবার আমরা কোথায় যাব? পার্ট 2 তে যাব। পার্ট 2 যে এখন আমাদের তোমাদের যে মেইন বইটা, এখন আমি আবার তোমাদের মেইন বইয়ে যাই।
আচ্ছা, আমাকে কি তোমরা কেউ শুনতে পাচ্ছ? ওকে, এখন আমরা জি যেটা শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখন দেখবো কি পার্ট 2, অর্থাৎ ব্যক্তিগত ব্যক্তি জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ একটু আগে পার্ট 1 পড়তেছিলাম, এখন আমরা দেখবো পার্ট 2। পার্ট 2টা আমরা একটু পড়ি, তারপরে আমরা আমাদের যে শীট আছে শীটে চলে যাব। দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করি। এই প্রযুক্তির ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় বিষয়টা আমরা লক্ষ্য করতে করি না। এটির ব্যবহার কত ব্যাপক সেটা বোঝার জন্য আমরা কাল্পনিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি, এবং ধরা যাক তার নাম সাগর। এই গল্পটা তোমরা বিশ্বাস করবে না, আমি অনেকবার পড়ছি। তার মানে আমি গল্পটা এত ভালো লাগছে আমার, এই গল্পটা অর্থাৎ বইটা যিনি লিখছেন, আমার কাছে মনে হয়েছে তাকে যদি আমি পাইতাম, তার জন্য আমি একটা গিফট পাঠাইতাম। ঠিক আছে, মানে খুব সুন্দরভাবে একজন সাগর, এখানে কাল্পনিক নাম, বিশেষ সাগর হইতে পারে, এটা জামিল হইতে পারে, মাশরাফি হইতে পারে, আদিব হইতে পারে, ইরফান হইতে পারে, যে কোনো একজন হইতে পারে। মানে একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে মানে তথ্য প্রযুক্তিটা কিভাবে তুলে ধরছে আমি একটু পড়ি, তারপরে আশা করি তোমাদের সঙ্গে বাকিটা আমরা শেয়ার করতে পারবো। সাগরের ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। সে তার মোবাইলের টেলিফোনে বোর্ড 6টি অ্যালার্ম দিয়ে রেখেছিল। এই যে দেখো প্রথম লাইন, অর্থাৎ এই যে অ্যালার্ম দিয়ে রাখলো, সেটা কিসে দিছে? মোবাইলে। আগে কিন্তু তারা মোবাইল অ্যালার্মটা দিত না, কিসে দিত? অ্যালার্ম ঘড়িতে। এখন তথ্য প্রযুক্তির কারণে তারা মোবাইল, ওই যে এক ফোনে সবকিছু করা যায়, এখানে তারা অ্যালার্মের ইস্যুটা নিয়ে আসছে মোবাইলটাতে। ঘুম থেকে ওঠার পর প্রথমে তার মনে পড়লো আজ ছুটির দিন, তাকে কাজে যেতে হবে না। সাথে সাথে তার মনটা ভালো হয়ে গেল। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করলো সেখানে ডেস্ক ক্যালেন্ডার তাকে মনে করে দিয়েছে আজ তার বন্ধুর জন্মদিন, বিকেলে তার বাসায় জন্মদিনের উৎসব। খেয়াল করে কিন্তু হাত মুখ ধুয়ে নাস্তা করতে করতে সে টেলিভিশনের ভোরের খবরটা শুনে নেয়। তাহলে এখানে কি নিয়ে আসলো? আবার আরেকটা টেলিভিশনটা নিয়ে আসলো। এটাও কিন্তু তথ্য প্রযুক্তির একটা আবিষ্কার। ধানের বাম্পার ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে যায়। এই যে ধানের বাম্পার ফলন হয়েছে, সে কার মাধ্যমে জানতে পারলো? টেলিভিশনের খবরের মাধ্যমে। এই যে খবর আদান প্রদান করা, সেটা কিন্তু একটা আমাদের তথ্য প্রযুক্তিরই ফলাফল। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে সাগরে খানিকটা দুশ্চিন্তা হলো। মানে টিভিতে সে আবার কি পাইলো? দেখো, আবহাওয়া বার্তা পাইলো। তাহলে আবহাওয়া বার্তাটা যে পাইলো আগে অগ্রিম, অর্থাৎ নিম্নচাপ হচ্ছে, হবে, ঘূর্ণিঝড় হবে, এই যে আগে থেকে বলে দেওয়া, আগে যে সিগন্যাল পাওয়া, এই সিগন্যালটা আমরা কিসের মাধ্যমে পেয়েছি? সেটাও কিন্তু তথ্য প্রযুক্তির একটা আবিষ্কার। নাস্তা করে সাগর তার ল্যাপটপ নিয়ে বসে, আবার ল্যাপটপ। প্রথমে সে তার ইমেলগুলো দেখে। এই যে দেখো, আমরা এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে একটা ইমেল। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। তা তার প্রবাসী ভাই তার পরিবারের একটা ছবি পাঠিয়েছে। দেখো, আমরা আগে ছবি তোলার জন্য, পাঠানোর জন্য আগে আমরা ব্যবহার করতাম, মানে ছবি পাঠানোর জন্য পোস্ট অফিস, চিঠি পাঠানোর জন্য, চিঠির ভিতরে খামের ভিতরে ছবি পাঠানোর জন্য পোস্ট অফিস ইউজ করতাম। এখন কি হয়েছে? এটা ইমেলে, আমরা ইমেলে চিঠিও আসে, আমরা ছবিও ফাইলে অ্যাটাচ করে দিয়ে দিতে পারছি। Yes. ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা তার ঘরে টানিয়ে রাখলে মন্দ হয় না, তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। এই যে দেখো, আরেকটা জিনিস নিয়ে আসছে, প্রিন্টার। অর্থাৎ ল্যাপটপ, ইমেল, ইমেলের ছবি, ছবিটা আবার কি করলো? প্রিন্টারের মাধ্যমে সে প্রিন্ট করে নিল। তার মানে তথ্য প্রযুক্তির আরেকটা, আগে প্রিন্ট করার জন্য আমাকে একটা আগে যেতে হতো, এখন সে ঘরে প্রিন্টারের মাধ্যমে সে প্রিন্ট দিতে পারছে। ইমেলে চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। এই যে দেখো, এখন আমরা ইমেল করার সঙ্গে সঙ্গে, কম্পিউটার কাজ করার সঙ্গে সঙ্গে, মোবাইলে কাজ করার ফাঁকে ফাঁকে আমরা ইচ্ছা করলে মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপ আমরা গানও শুনতে পারছি। গান শুনতে শুনতে সে তারই বুক রিডার, একটা বই পড়তে শুরু করে। দেখো, আরেকটা আবিষ্কার আমাদের জন্য, সেটা হচ্ছে বুক রিডার। মানে ছোট নোটবুকের মতো বুক রিডার। সে বুক রিডার দিয়ে সে কি করলো? মানে এত বড় বই হাতে না নিয়ে
সে ওই বুক রিডারের মাধ্যমে সে মানে অনলাইন থেকে বই পড়া শুরু করে দিল। প্রিয় বই পড়তে পড়তে কিভাবে সে সময় কেটে গেল সাগর আর বুঝতেই পারলো না। যখন বইটা শেষ হয়েছে তখন একটু বেলা হয়ে গেছে, হঠাৎ করে তার মনে হলো বাসায় খাবার নেই। এই যে দেখো আরেকটা জিনিস নিয়ে আসছে, মানে এই গল্পটা একদম আমাদের বাস্তবিক প্র্যাকটিক্যাল লাইফে তোমরা যদি একটা দিন কল্পনা করো দেখবা তোমরাও কেউ না কেউ এটার সঙ্গে দেখবা যে তোমাদের সঙ্গে মিলে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো কি বাসায় খাবার নেই, বাজার করা হয়নি। সাগরে হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবার অর্ডার দেওয়া যায়। তারা বাসায় এসে খাবার পৌঁছে দেয়। সাগর তখন ইন্টারনেটে তার প্রিয় খাবার বিরিয়ানি অর্ডার দিয়ে দেয়। তার মানে দেখো সে খাবারের জন্য কিন্তু এখন আর মানে ঘরে রান্না হয় নাই, সেই জন্য তার মন খারাপ হয় নাই কিংবা তার কষ্ট করতে হয় নাই। জাস্ট সে ইন্টারনেটটা অন করলো, তোমার খাবার চুজ করলো, খাবার অর্ডার দিল, তার বাসায় খাবার দিয়ে গেল। এই যে বললাম যে জীবনযাত্রার মান অনেক উন্নত হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে এই ইন্টারনেটের ফলে, এটা হচ্ছে তার আরেকটা এক্সাম্পল। কিছুক্ষণের মধ্যেই হাসি খুশি এক তরুণ তার বাসায় বিরিয়ানি নিয়ে আসে। ওই যে ফুড পান্ডা বলতে পারো, হ্যাঁ, এরকম আরো অনেক আছেন, আহ, খাবার ডেলিভারি দেয়। সাগর বলল, আমার বাসাটা খুঁজে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে? এই যে দেখো লাইনগুলো কত সুন্দর। সে কি জিজ্ঞাসা করলো দেখো, আমার বাসা খুঁজে পেতে তোমার কোনো সমস্যা হয়েছে? তরুণ বলল যে একটু অসুবিধা হয়নি, আমি জিপিএস এর মাধ্যমে আপনার ঠিকানা দিয়ে দিয়েছি, সেটা আমাকে কোন পথে আসতে হবে বলে দিয়েছে। ওই যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে জিপিএস এর মাধ্যমে একজন তরুণ কিন্তু তোমার বাসা সে কিন্তু চিনে যায়, যে ডেলিভারি ম্যান সে কিন্তু তোমার বাসা চিনে না। জিপিএস এর মাধ্যমে সে খুব সহজে তোমার বাসায় চলে আসছে, সাগরের বাসায় চলে আসছে। সাগর খেতে খেতে আবার তার কম্পিউটারে পৃথিবীর খবর খবর নেয়। নিউট্রন নিয়ে বিজ্ঞানের একটা চমকপ্রদ খবর বের হয়েছে। নিউট্রন কি সাগর সেটা জানে না, তাই সে উইকিপিডিয়াতে নিউট্রন সম্পর্কে চমৎকার একটা লেখা পড়ে নিল। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন, যে নিউট্রন সম্পর্কে সাগর কোন জায়গা থেকে জানলো, মানে কোথা থেকে জানলো? উইকিপিডিয়া। অথবা নিউটন সম্পর্কে কোথা থেকে জানা যাবে বা জানা যায়? সেটা কি? উইকিপিডিয়া। মানে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু তোমাদের জন্য একটা একটা দুইটা কোশ্চেন নিহিত আছে। শুধু তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে, সিনেমাটা দেখলে মন্দ হয় না। সাগর তখনই সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে দেয়, রাতে সেটা সে দেখবে। দেখো এখানে একটা জিনিস নিয়ে আসছে, সেটা কি? ডাউনলোড। মানে হচ্ছে এই যে কোনো একটা জিনিস, একটা ছবি, একটা মুভি, একটা গান, একটা কোনো একটা বিজ্ঞাপন বা বা কোনো একটা ডকুমেন্টারি, এটা যে অনলাইন থেকে ডাউনলোড করে ল্যাপটপে রেখে দেওয়া যায়, পরবর্তীতে দেখা যায়, ঘরে বসে দেখা যায়, এটা হচ্ছে আরেকটা মানে তোমাদেরকে এখানে একটা হিন্স দিল, একটা জানান দিল। বিকেলে বন্ধুর বাসায় জন্মদিনের উৎসব যাবে, তাকে কিছু একটা উপহার দেওয়া দরকার। দেখো এখানেও কিন্তু একটা জিনিস আছে। সে বিকেলে সাগর তার বন্ধুর বাসায় যাবে, তার কারণ তার বন্ধুর বার্থডে। এখন সে চিন্তা করলো কি, এখন বিকাল হয়ে গেছে, এখন তাকে তো একটা উপহার দেওয়া দরকার, এখন কি করা যায়? বন্ধুটি বই পড়তে খুব ভালোবাসে, তাই সাগর ইন্টারনেটে একটা বই অর্ডার দিয়ে দেয়। বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে। দেখো এখানে কি সুন্দর একটা জিনিস করছে। সে কি করছে, বইটা অর্ডার দিছে, সে কিন্তু তার বাসায় অর্ডার দেয় না, সে বইটা অর্ডার দিছে সরাসরি, তার অ্যাড্রেসটা দিছে কি তার বন্ধুর বাসায়। অর্থাৎ গিফটটা অর্থাৎ সাগর যেতে না যেতে ওই বন্ধুর বাসায় কিন্তু গিফট আগে পৌঁছে যাবে। এই যে আগে পৌঁছে যাবে, এটা হচ্ছে তথ্য প্রযুক্তির একটা অবদান। অর্থাৎ জিপিএস এর মাধ্যমে সে লোকেশন চিনবে, আর ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এই যে উপহার কিনা, খাবারের অর্ডার দেওয়া, এইগুলো আমাদের জন্য সহজ হয়েছে। এই তার বন্ধুর বইয়ের পাশাপাশি সে নিজের জন্য একটা বই অর্ডার দিল। ব্যাংকে যথেষ্ট টাকা আছে কিনা জানা দরকার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছে। সে নিজের জন্য একটা বইয়ের অর্ডার দিল। বইয়ের অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হইলো যে ব্যাংকে যথেষ্ট টাকা আছে কিনা তার জানা দরকার। অর্থাৎ সেই যে বিলটা দিবে সাগর, যে তার পেমেন্ট দিবে, বইয়ের পেমেন্ট, সাগর তখন তার ব্যাংকে খোঁজ নিল, সেভিংস থেকে কিছু টাকা তার চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসে। অর্থাৎ এখানে দেখো, এখানে কিন্তু একদম মানে কোন জিনিস নিয়ে আসছে, একদম প্র্যাকটিক্যাল একটা লাইফে নিয়ে আসছে, যে ব্যাংকিং সেক্টর নিয়ে আসছে। অর্থাৎ সে দেখছে অনলাইনেই কিন্তু সে তার অ্যাকাউন্টটা চেক করলো, ব্যাংকে ব্যাংকে ফোন দিল কিংবা অনলাইনে ইনকোয়ারির মাধ্যমে সে জেনে নিল যে তার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। যখন সে অ্যাভেলেবেল টাকা আছে দেখলো, তখন সে কি করলো, টাকাটা তার সেভিংস থেকে তার অ্যাকাউন্ট চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসলো, মানে যার মাধ্যমে সে ধরো একটা কার্ডের নিয়ে আসছে, সে এখন এখান থেকে টাকাটা বিলটা দিবে। ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে ওঠে। বাড়ি থেকে তার মা ফোন করেছেন। এই যে বললাম একটু আগে যে
আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, পরিবারের সঙ্গে সহজে যোগাযোগ মোবাইল ফোনের মাধ্যমে। সাগর জিজ্ঞেস করলো, মা ভালো আছো তোমরা? মা বলেন, হ্যাঁ ভালোই আছি, তবে তোমার বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে, স্পষ্ট নাকি দেখতে পায় না। ওই যে তোমাদেরকে একটু আমার একটা স্লাইডে বলছিলাম চিকিৎসা সেবা, আহ, এইখানে ওই জিনিসটা নিয়ে আসছে। বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে, স্পষ্ট নাকি দেখতে পায় না। সাগর বলল, তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসব, বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। মায়ের সাথে কথা শেষ করে সাগর মোবাইল টেলিফোনে তখনই ট্রেনের টিকিট বুকিং দেয়। এই যে দেখো আবার নিয়ে আসছে যে আমরা যে অনলাইনে যে টিকিট কাটতে পারি, সেটা বাসের হোক, ট্রেনের হোক, তোমার এয়ারলাইন্সের হোক, যে কোনো ভাবেই আমরা টিকিট বুকিং দিতে পারি, টিকিট কাটতে পারি, সেটার একটা এক্সাম্পল এখানে নিয়ে আসছে। ভালো চোখের ডাক্তারের খোঁজ নেওয়ার জন্য রাতে এসে ইচ্ছি চিকিৎসা কেন্দ্রে খোঁজ নেবে। দেখো সে ওই যে বললাম যে চিকিৎসার জন্য আহ, আমাদের তথ্য প্রযুক্তি কিভাবে সহায়তা করে, অর্থাৎ আমরা এই চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে, এই চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন সাইট আছে, অ্যাপস আছে, আমরা বিভিন্ন ডাক্তারের খবর নিতে পারি, ডাক্তারকে বুকিং দিতে পারি, ডাক্তার শিডিউল নিতে পারি। বন্ধুর বাসায় জন্মদিনে উৎসবে সবাই মিলে খুব আনন্দ করলো, ছোট বাচ্চারা ঘরের এক কোণে হইচই করে কম্পিউটার গেম খেলছে। এই যে দেখো আরেকটা হচ্ছে কম্পিউটার গেম। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে, পরদিন কাজে যেতে হবে, তাই সে সকাল সকাল শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে শেষ শেষ খবরটা শুনে নেয়। উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে ঘূর্ণিঝড়টা ঘুরে অন্যদিকে চলে গেছে, দেশে কোনো বিপদ নেই। খবরটা শুনে সাগরের মনটা ভালো হয়ে যায়, নিশ্চিত মন নিয়ে সে ঘুমাতে গেল। এখানে দেখো সে ঘূর্ণিঝড়ের খবরটাও টিভির মাধ্যমে পেয়েছিল। ঘুমানোর আগ মুহূর্তে দেখলো যে আবার একটা খবর পাইলো যে উপগ্রহের মাধ্যমে খবর আসছে যে ঘূর্ণিঝড়টা বাংলাদেশ থেকে সরে গিয়ে ইন্ডিয়াতে পড়েছে, কিংবা এটা নেপাল, কিংবা হইতে পারে মায়ানমার, অন্য কোনো দেশের উপর দিয়ে চলে গেছে, কিংবা কোনো দেশের উপর দিয়ে না যায় এটা সাগরের ভিতরে অন্য একটা এলাকা দিয়ে ঘুরে চলে গেছে, যেটা কোনো দেশেরই ক্ষয়ক্ষতি হয় নাই। তার মন ভালো করে সে ঘুমোতে গেল। এই অধ্যায়ের ভিতরে আমরা যে কয়েকটা শব্দ শিখলাম, এটা আমরা অলরেডি দেখছি যে বুক রিডার আছে, উইকিপিডিয়া আমরা আগে নামটা শুনি নাই, ডাউনলোড, ই চিকিৎসা কেন্দ্র, নিউট্রিনো, এইগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ের। এখন এই যে সাগর সাহেবের যে তোমার বিভিন্ন তার যে একদিনের গল্প, সেই সাগরের একদিনের গল্পের সাথে তথ্য প্রযুক্তির কি কি সম্পর্ক, এখান থেকে কি কি কোশ্চেন আমাদের আসতে পারে, আমরা এটার একটা আলোচনা এখন দেখব। এই যে আমি এটার নামই দিছি সাগরের একদিন। এই সাগরের একদিনে দেখো আমরা যে প্রথমত কি আসতে পারে, দেখো আইসিটিটা কি আসে, তার ফুল ইলাবোরেশনটা কি। আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি কি যদি সংজ্ঞা বলে, যে আইসিটি হচ্ছে এমন একটি ক্ষেত্র যা কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে তথ্য প্রাপ্তি এবং যোগাযোগকে সহজ করে। সাগরের একদিনের অভিজ্ঞতায় আইসিটির একটা চমৎকার চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে আমরা কি কি, এই যে দেখো আমরা এখানে দুইটা ছবি নিয়ে আসছি। একটা হচ্ছে আগের যুগের অ্যালার্ম, আর একটা হচ্ছে এখন মোবাইলের অ্যালার্ম। আমরা কিন্তু এখন আগের অ্যালার্মটা ইউজ করি না, কারণ আমাদের এক মোবাইল অ্যালার্ম সবকিছুই আছে এক ফোনেই, মানে এক স্মার্টফোনে পুরো পৃথিবী। ঠিক আছে, তারপরে এই ক্যালেন্ডারের মাধ্যমে ধরো আমাদের আগে ক্যালেন্ডার দেয়ালে থাকতো, আমরা ওই ক্যালেন্ডারের ভিতরে মার্কিং করে রাখতাম, একটা কিছু গোল চিহ্ন দিয়ে ডানে বায়ে কিছু আমাদের ওই ডেটে কি কাজ আছে এটা লিখে রাখতাম। এখন কিন্তু এটা আমরা মোবাইল ফোনে ডিজিটালি সেট করতে পারি। মোবাইল ফোন, ধরো তোমার ফ্রেন্ডের বার্থডে 1 মাস পরে, তুমি তাকে একটা মানে মেসেজ দিয়ে রাখলা যে তোমাকে একদিন পরে বা 12 ঘন্টা আগে তোমাকে সে মেসেজ দিবে, তোমাকে স্মরণ করে দিবে। মোবাইল ফোন কিন্তু ঠিক ওই সময় তোমাকে একটা মিউজিক দিয়ে, কোনো একটা টুন দিয়ে তোমাকে সে মনে করাই দিবে যে তোমার ফ্রেন্ডের বার্থডে। তাহলে আমরা এই প্রথমে গেল আমাদের মোবাইল অ্যালার্ম, মানে এই শব্দ থেকে, এটা থেকে আমরা কি কি পাইলাম। তারপরে হচ্ছে ওই যে টেলিভিশনের খবর, আবহাওয়া প্রযুক্তি যেটা বললাম, টেলিভিশন স্থানীয় কৃষি সংবাদ কিংবা ঘূর্ণিঝড়ের সংবাদ সবকিছু আমরা কোথা থেকে পাই, টেলিভিশনের মাধ্যমে। এবং সেই টেলিভিশনের যে এই যে খবরটা পাই, সেটা স্যাটেলাইট ব্রডকাস্ট মিডিয়া, আবহাওয়া তথ্য সংস্থার মাধ্যমে আমরা পাই। এবং সেটা কার অবদান, সেটা হচ্ছে আইসিটি, অর্থাৎ তথ্য ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির আমাদের ফলাফল।
তারপর হচ্ছে এই যে ডিজিটালি একটু আগে আমরা যখন ওখানে পড়ছিলাম যে সাগর কি করছিল, মেইল চেক করছিল। মেইলের মধ্যে আমাদের অনেকগুলো ইঞ্জিন আছে, ধরো জিমেইল আছে, ইয়াহু আছে, আরো অনেক ধরনের আমাদের হটমেইল আছে, এরকম অনেকগুলো মেইল থাকতে পারে। আমরা এখানে জিমেইল এবং ইয়াহু নামটা নিয়ে আসছি। সে কি করলো, তার বায়ের ছবি পাইছে, প্রিন্টারে সে প্রিন্ট দিল। এর মাধ্যমে আমরা কি করলাম যে আইসিটি যে আমরা তৎক্ষণাৎ যে কোনো বৈশ্বিক যোগাযোগ করতে পারে, তাৎক্ষণিক যোগাযোগ করতে পারে, এবং পুরো পৃথিবীটাকে আমাদের হাতে মুঠে নিয়ে আসছে, এই হচ্ছে তথ্য প্রযুক্তি। তারপরে হচ্ছে এই যে বুক রিডারের মাধ্যমে আমরা যে তোমার বই পড়া, তারপরে ইউটিউবের বিভিন্ন লার্নিং সেন্টারের মাধ্যমে আমাদের বিভিন্ন জিনিস পড়া, এই যে আজকে আমরা জুমে একত্রিত হয়েছি, এটাও কিন্তু আমরা এই যে একটা মানে পড়াশোনা পাঠ্যাভ্যাস, এটা কিসের অবদান, সেটা হচ্ছে আমাদের এই আইসিটি। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এই সাগরের একদিন থেকে নেওয়া। সো এই এই প্রত্যেকটা স্লাইড হচ্ছে তোমাদের জন্য কি পয়েন্ট, যেগুলো আমি ওই এত বড় জিনিস থেকে ছোট 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 করে তোমাদের জন্য নিয়ে আসছি। এরপর দেখো, এই যে ফুড ডেলিভারি কথা বলছিলাম, যে সে তোমাদের আমার বাসা, তোমার বাসা, সাগরের বাসা না চিনেও কিন্তু এই ব্যক্তি কি করছে, জিপিএস ফোনের মাধ্যমে, জিপিএস এর মাধ্যমে, জিপিএস এর সাহায্যে সে কিন্তু খাবার আমার বাসায় নিয়ে আসে, সাগরের বাসায় নিয়ে আসছে। তারপরে এই যে ওই যে মানে জ্ঞান এবং শিক্ষা এবং জ্ঞান অনুসন্ধানের জন্য আমাদের আইসিটি, এই যে ধরো উইকিপিডিয়া, অর্থাৎ নিউটন সম্পর্কে ওইখানে বলছিলাম যে কোথায় পাওয়া যায়, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে উইকিপিডিয়াতে। তাহলে আমরা জানলাম মানে নিউটনের সম্পর্কে আমরা জানতে পারবো কোথায়, উইকিপিডিয়াতে। এবং এই শিক্ষার বিশেষ কিছু ইঞ্জিন আছে, যেমন একটু আগে বললাম গুগল আছে, বিভিন্ন ই লার্নিং প্ল্যাটফর্ম আছে। অর্থাৎ এগুলো যে আমরা যদি সার্চ করি, ধরো একটা গুগলে যে যদি আমি সার্চ করি আইসিটি কি, আমি যদি সার্চ করি যে ধরো জিপিএস কি, আমি যদি সার্চ করি ধরো আমার একটা বিষয় নিয়ে, ইজিলি তারা কিন্তু আমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে। এই জন্য এগুলোকে বলা হয় শিক্ষার প্ল্যাটফর্ম, ওপেন সোর্স শিক্ষা প্ল্যাটফর্ম। এই যে একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে সাগর কি করছিল, ব্যাংকের থেকে টাকা সেভিংস অ্যাকাউন্টে সে চেক করছিল, সে চেক করে তার চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসছিল, এবং সেটার মাধ্যমে সে অনলাইনে যে বই কিনেছিল, বই কেনার টাকা সে ট্রান্সফার করে পেমেন্ট করেছিল। এই যে অনলাইনে উপহার কিনা, মোবাইল ব্যাংকিং, অ্যাকাউন্ট ট্রান্সফার, এগুলো কিসের মাধ্যমে সম্ভব হয়েছে, সেটা হচ্ছে তোমার আমাদের এই ই লার্নিং এর সরি আইসিটির মাধ্যমে। এবং আইসিটির কিছু এক্সাম্পল এখানে আমরা নিয়ে আসছি, সেটা দেখো ই কমার্স, দারাজ, ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট, এগুলো কিন্তু সবকিছু হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং এর এক্সাম্পল। তারপরে ওই যে স্বাস্থ্য সেবা, মায়ের সাথে ফোনে কথা বলা, ট্রেনের টিকিট বুকিং করা, ই চিকিৎসা কেন্দ্রে ডাক্তারের খোঁজার প্রস্তুতি, তারপরে মোবাইল কল দেওয়া, এসএমএস দেওয়া, টিকিট বুকিং করা, টেলিমেডিসিনের জন্য যোগাযোগ করা, সবকিছুই হচ্ছে আইসিটির অবদান। এরপরে ওই যে একটু আগে একটা লাইন ছিল যে ওই তার জন্মদিনের অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা কি কি খেলতেছিল, কম্পিউটারে গেম খেলতেছিল। তাহলে গেম খেলতে যাওয়া, তারপরে তোমার যেটা স্যাটেলাইটে ঘূর্ণিঝড়ের খবর নেওয়া, এগুলো হচ্ছে আইসিটির মাধ্যমে আমরা দেখতে পাই। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের হাইলাইটস গুলো কি আছে, এই যে একটু আগে আমি ফার্স্ট অধ্যায়ে বলছিলাম হাইলাইটস, হাইলাইটস এর মধ্যে আছে মোবাইল অ্যালার্ম, সাগর মোবাইল ফোনে অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠে, ডেস্ক ক্যালেন্ডারের কথা এখানে ছিল, জন্মদিনের ডেট দেওয়া ছিল। তারপরে টেলিভিশনের মাধ্যমে নাস্তা করতে করতে সে খবর দেখতেছিল। তারপরে ইমেল, সে ইমেল চেক করে কি করতেছিল, সে মেল চেক করতেছিল, এবং তার বাইরে একটা ছবি পাঠিয়েছিল, ফ্যামিলি ছবি, এবং সেটা প্রিন্ট করেছিল। ইমেইলের পূর্ণরূপ কি, ইলেকট্রনিক মেইল। ইমেল করতে আবশ্যক ইন্টারনেট। আঙ্কেল স্ক্রিনে দেখ করে আসে। হ্যাঁ, এটা আরেকজন দিছিল। আচ্ছা আঙ্কেল, যে আঁকা কি করবো না বাবা। গান ও বই, গান শুনে এবং বই রিডার পরে প্রিয় বই সময় কাটায়। অনলাইনে ফুড অর্ডার দেওয়া, জিপিএস ব্যবহার করে এই যে ডেলিভারি ম্যান তোমার বাসায় বা আমার বাসায় নিয়ে আসলো, সাগরের বাসায় নিয়ে গেল। অনলাইন সংবাদ, সাগর কম্পিউটার বিশ্ব সংবাদ পড়ে, নিউটন সম্পর্কে জানে। তাহলে আমরা এই যে উইকিপিডিয়া নিউটন সম্পর্কে বিস্তারিত জানতে পারে কোথায়, উইকিপিডিয়াতে। একটা সিনেমা ডাউনলোড করে, উপহারের জন্য বই কিনে, ব্যাংকিং ফান্ড ব্যালেন্স চেক করে এবং ফান্ড ট্রান্সফার করে দেয়, মায়ের ফোন আসে, ঠিক আছে, টিকিট বুকিং করে, এই চিকিৎসা কেন্দ্রে বাবার চিকিৎসার খবর নেয়,
তারপরে উপগ্রহ চিত্র, রাতের খবর উপগ্রহ থেকে জানা যায় যে ঘূর্ণিঝড়টা আর দেশে আসছে না। তারপর নিশ্চিন্তে খুশির খবর শুনে সে নিশ্চিন্তে ঘুমাতে যায়। এখান থেকে ধরো সে তোমাকে প্রশ্ন করলো যে আহ, সাগর কোন খবর শুনে আহ, নিশ্চিন্তে ঘুমাতে গেল, বা সাগরের জন্য খুশির খবর কোনটা ছিল, বা খুশির খবর কোনটা ছিল? ঘূর্ণিঝড় আমাদের দেশের দিকে আসছে না। ই বুক, ইলেকট্রনিক বুক, মানে ই বুক মানে হচ্ছে ইলেকট্রনিক বুক। উইকিপিডিয়ার যে অ্যাড্রেসটা এখানে আমি তোমার দিয়ে দিছি, তোমরা তোমাদের প্রয়োজনে হয়তো উইকিপিডিয়াতে ঢুকতে পারো। পুরো বিশ্বে যোগাযোগ করতে ব্যবহার হয় কম্পিউটার নেটওয়ার্ক। দেখো পুরো অধ্যায়টা কিন্তু আমি এই তোমার এই প্রথম স্লাইডটা এবং এই তার যে সরি এই যে এই স্লাইডটা, তারপরে অর্থাৎ হাইলাইটস স্লাইডে হয় না, দুইটা স্লাইডে আমি নিয়ে আসছি। পার্ট টু আমরা যেটা দেখলাম, এবং এই উপসংহারে আমরা পার্ট টুর উপসংহারে বা পরিশেষে আমরা কি বলতে পারি যে আইসিটি শুধু শুধু কাজের জন্য নয়, এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটি কি করে সময় বাঁচায়, দক্ষতা বাড়ায় এবং জীবনকে সহজ করে। এবং সাগরের গল্প আমাদের কি শিখাইছে? সাগরের গল্প আমাদেরকে শিখাইছে প্রযুক্তিকে ভালোভাবে কিভাবে এবং সচেতনভাবে কিভাবে ব্যবহার করা যায়। প্রযুক্তির খারাপ ব্যবহারও আছে। আমরা ফোনে গান শুনতে পারি, আমরা ফোনে ধরো পড়াশোনা করতে পারি, ঠিক আছে? তো এইরকম আমরা এই তথ্য প্রযুক্তির ভালো ব্যবহার যেমন আছে, আঙ্কেল স্লাইড গুলো একটু দিয়ে দেন জিসিতে। হ্যাঁ আমরা সব দিয়ে দিব তোমাদেরকে। এটা আমরা তোমাদের জন্য করছি। তারপরে এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেন কি কি আসতে পারে? সাগর কিভাবে ঘুম থেকে উঠেছিল, বা বন্ধুর জন্মদিনে মনে রাখার জন্য সাগর কোন প্রযুক্তি ব্যবহার করেছিল, সাগর কৃষি এবং আবহাওয়া সম্পর্কে তথ্য কোথা থেকে পেয়েছিল, টেলিভিশন সংবাদ থেকে, সাগর তার ভাইয়ের পাঠানো ছবি কিভাবে পেয়েছিল, ইমেইলের মাধ্যমে, সাগর কোন প্রযুক্তির সাহায্যে গান শুনেছে এবং বই পড়েছে, সেটা কি মাধ্যমে? ইবুক রিডারের মাধ্যমে। সাগর কিভাবে খাবার অর্ডার দিছিল? ইন্টারনেটের মাধ্যমে। ফুড ডেলিভারি সার্ভিস ব্যবহার করে। খাবার ডেলিভারির লোক সাগরের বাসা কিভাবে খুঁজে পেয়েছিল? জিপিএস ব্যবহার করে। প্রত্যেকটা কোশ্চেন দেখবা একদম তোমাদের এই যে আলোচনা থেকে নেওয়া, এবং একবার করে পড়লেই আমি আশা করি যে তোমাদের এই আইসিটি সম্পর্কে কোনো আহ, সমস্যা থাকবে বলে আমি বিশ্বাস করি না, আমার কাছে মনে হয়। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম মনে করো, এই যে গ্রুপটা আমরা তৈরি করেছি, এখানে যে কোনো সময় তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো। আমরা তোমাদেরকে যেভাবে আমি পারি ইনশাল্লাহ তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। এখানে প্রত্যেকটা কোশ্চেন দেখবা যে আমাদের ওই কোশ্চেন ইয়ার থেকে নেওয়া আছে, পার্ট টু থেকে। আমরা এখানে এখন যে আমাদের সৃজনশীল কোশ্চেন, অর্থাৎ পার্ট টু এর থেকে যদি সৃজনশীল কোশ্চেন আসে কিভাবে আসে তোমরা অবশ্য জানো। আমি শুধু জাস্ট তোমাদের একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাগর তার মোবাইল ফোনে অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠে সে ক্যালেন্ডার রিমাইন্ড থেকে বন্ধুর জন্মদিনের কথা মনে পড়ে, পরে ইমেইলে বাইরের ছবি থেকে দেখে সেটি প্রিন্ট করে, গান শুনে ই বুক পড়ে, দুপুরে অনলাইনে বিরিয়ানি অর্ডার করে এবং জিপিএস ব্যবহার করে ডেলিভারি লোক তার বাসা খুঁজে পায়। এটা হচ্ছে সৃজনশীল কোশ্চেনের উদ্দীপক। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে তথ্য প্রযুক্তি কি, সাগরের দিনে আইসিটি এর তিনটি ব্যবহার। এই যে আমরা যে গল্পটা বললাম এখানে চাল্লানের সাগরের, এখান থেকে তিনটা ব্যবহারের কথা বলছে। আমরা ওই যে ফুড ডেলিভারির কথা বলতে পারো, তারপরে ইমেল চেক করার কথা বলতে পারো, গান শোনার কথা বলতে পারো, প্রিন্ট করার কথা বলতে পারো, খাবার অর্ডার দেওয়ার কথা বলতে পারো, মোবাইলে অ্যালার্ম সেট করার কথা বলতে পারো। এখানে অনেকগুলো আমাদের আইসিটি ব্যবহার, তিনটার কথা বলছে, এখানে তুমি ছয় ছয় সাতটা ব্যবহার ইজিলি বলতে পারবা। সাগরের জীবনে আঙ্কেল ইয়েস। ইবুক কাকে বলে? ইবুক হচ্ছে আমরা অনলাইনে যখন যে ধরো তোমাদের যে আইসিটি বইটা বা তোমাদের যে পাঠ্য বইগুলো বাহির হওয়ার স্কুল থেকে বাইর হওয়ার আগে কিন্তু তোমরা এই অনলাইনে তো তোমরা এগুলো পেয়েছিলে আমার যতটুকু ধারণা, অর্থাৎ সফট কপিটা আর কি। ঠিক আছে, অর্থাৎ অনলাইনে যেটা আমরা পাই সেটা হচ্ছে ইবুক, মানে ইলেকট্রনিক বুক। ধরো আইসিটি বইটা যদি তুমি অনলাইনে ডাউনলোড করে পড়ো এটা হচ্ছে ইবুক, বা অনলাইন থেকে পড়ো ডাউনলোড না করে যদি অনলাইনে পড়ো সেটাও, এটা হচ্ছে ইবুক আর কি। ধরো এই যে নিউজ পেপার, আমরা কি করি আমাদের বাসায় নিউজ পেপার রাখি, এটা হচ্ছে প্রিন্ট আউট নিউজ পেপার, প্রিন্টিং নিউজ পেপার। কিন্তু এই নিউজ পেপারটা কিন্তু আমরা অনলাইনেও পড়তে পারি, তখন এটা বলা হয় ই নিউজ পেপার।
তারপর তোমার জীবনে একটি দিন কল্পনা করে আইসিটি ব্যবহার 4টি উদাহরণ দাও এবং তার প্রভাব ব্যাখ্যা করো। এখন বলছে তোমার জীবনে, তাইলে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি একটু চোখ বুজে কল্পনা করো যে আমি আজকে কি আইসিটির সঙ্গে সম্পর্কিত কি কি কাজ করছি, তা এখানে বলছে শুধু 4টা ব্যবহার। তুমি তো দেখি মনে হয় তোমাকে 5 মিনিট সময় দিলে তুমি লিখতে পারবা 10টা। সকালে মোবাইলে ফোন দিছো, মোবাইলে মেসেজ দিছো, গান শুনছো, অ্যালার্মে তো তোমাকে মানে মোবাইলে অ্যালার্মে ঘুম থেকে উঠেছো, তারপরে মেইল চেক করেছো। ঠিক আছে, এরকম অসংখ্য ব্যবহার তুমি নিজেই বলতে পারবা। তো এরকম আমি প্রায় 4টা না 5টা তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন দিয়ে দিছি এবং সেখানে উত্তর সহ আছে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আমি আর আলোচনা করি না, কারণ আমাদের পরের একটা পার্ট আছে, সেই পার্টটাও আমরা একটু দেখি। এখন আমরা যাব পার্ট 3-তে। হ্যাঁ, এখন আমরা যাব পার্ট 3-তে। এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা মানে যারা আমাদের মতো তোমাদের বাবা মা আঙ্কেল ওনারা, আমরা যেভাবে এই কর্মক্ষেত্রে এখন পর্যন্ত আমরা এগুলো ইউজ করি সেটা আমরা একটু ব্যাখ্যা করি, এটা আমাদের সঙ্গে সম্পৃক্ত। আশা করি তোমাদের বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কিনা তোমরা? জি জি ওকে ওকে, তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে, এখন দেখো খুব সুন্দর জিনিস আছে, পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। এই যেটা তোমরাও আল্লাহ রহমতে কয়েক বছর পরে যখন মেট্রিক পাশ করে ইন্টারে যাবা, যদি একটা ভালো কলেজে ভর্তি হতে চাও সেখানে একটা পরীক্ষা দিতে হবে। এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুবই কঠিন। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে ট্রেনে জাহাজে যেতে হতো, লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো। এবং এইটা যারা আহ, একমাত্র এই লাইনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ধরো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তারা সে ঢাকা থেকে রাজশাহী গিয়ে অনলাইনে দাঁড়িয়ে ভর্তি ফর্ম কিনে ফর্ম ফিল আপ করে টাকা জমা দিয়ে ফর্ম কিনে আবার ফিল আপ করে সেই ফর্মের যে টাকা সেটা আবার ব্যাংকে লাইন ধরে জমা দিয়ে সেই ব্যাংকের মানি রিসিট এনে আবার এটা অ্যাটাচ করে সে যে কি মানে দুর্বিষহ যন্ত্রণা, যে একবার জমা দিছে তোমাদের বাবা চাচা মামা এদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবা। সে ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, ক্যাশ টাকা জমা দিতে হতো, ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো, সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো, পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো, খবরের কাগজে সেই ফলাফল দেখে দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। এটা নর্মাল একটা প্রসিডিউর। 2009 সালে, এই যে এখানে কিন্তু তোমাদের কোশ্চেন শুরু, 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে এবং এই ভর্তি প্রক্রিয়া কোথাও কোনো কাগজ ব্যবহার করবে না। অর্থাৎ এখানে হচ্ছে প্রথম বাংলাদেশে কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া শুরু করলো কোন বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেটা কোন সালে? 2009 সালে। এইখানে কিন্তু একটা কোশ্চেন তোমরা পেয়ে গেলা। ভর্তি রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হবে না। 2009 সাল থেকে দেশের প্রায় সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়। এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্টফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটি কর্মযোগ্য হয়ে গেল পানির মতো সহজ। এই যে তোমার প্রথম যে একটা প্যারা ছিল, সেই প্যারাতে কি ছিল? মানে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, লাইন ধরে ফর্ম নেওয়া, টাকা জমা দেওয়া, ফিল আপ করে আবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসা, আবার ভর্তি হতে যাওয়া, সবকিছু মিলিয়ে একটা বিশাল কর্মযোগ্য সময়, টাকা পয়সা, আসা যাওয়া থাকা সবকিছু মিলিয়ে যে একটা কষ্ট, সেই কষ্টটা 2009 সাল থেকে দূর হয়ে গেল কিভাবে? এখন তুমি একটা ফোনের মাধ্যমে তুমি তোমার এডমিশন ফর্মটা ফিল আপ করে ফেলতে পারতেছো, টাকা জমা দিয়ে ফেলতে পারতেছো। তাহলে এই যে তোমার কষ্ট সবকিছু দূর হয়ে গেল কার মাধ্যমে? এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটা কিন্তু নতুন নয়। 1975 সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে
একটি প্রবন্ধ ছাপা হয়েছিল, কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসে সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে, যেটি তখন কেউ চিন্তাও করতে পারতো না। এখান থেকে দেখো দুই তিনটা লাইনে অনেক কথা আছে, সেটা হচ্ছে কি, মানে কাগজবিহীন অফিসের কাজকর্ম, এটাকে বলা হয় গ্রিন ব্যাংকিং। ঠিক আছে, গ্রিন ব্যাংকিং এর মানে হলো কি, তুমি যা করবা অনলাইনে করবা, যা করবা তুমি কম্পিউটারে করবা, কোনো কিছু প্রিন্ট দিতে হবে না, এবং এই যে ডকুমেন্টেশন যে সেভ থাকবে সেটা অনলাইনে থাকবে, ক্লাউডে থাকবে। এইটা সর্বপ্রথম এটা সম্পর্কে একটা প্রবন্ধ ছাপা হয়েছিল কোথায়, যে যে ম্যাগাজিনের নাম, সে ম্যাগাজিনের নামটা কি, বিজনেস উইক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কোন সালে? 1975 সালে। তাহলে 1900 মানে এই যে গ্রিন ব্যাংকিং বা তোমার কাগজবিহীন যে অফিসের ধারণা সর্বপ্রথম 1975 সালে একটা ছাপা হয় বিজনেস উইক নামের একটি ম্যাগাজিনে। সে 1975 সালে। এখান থেকে তোমাদের দুই একটা কোশ্চেন আসতে পারে। এবং এই তখন যখন ছাপা হয়েছিল তখন কিন্তু অনেকে এটা চিন্তা করেছে এটা অসম্ভব, কারণ এটা কল্পনাতীত। এটা করার জন্য যেটা দরকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে কম্পিউটার থাকতে হবে। তখন মানুষ চিন্তাও করতে পারে নাই এই যে কম্পিউটার এত ছোট হয়ে যাবে, এত সহজলভ্য হয়ে যাবে, মানুষের ঘরে ঘরে থাকবে, কারো কারো তো দুইটা তিনটাও আছে। কারণ এটা এখন এত সহজলভ্য হয়ে গেছে, মানুষ এটা ছাড়া মানুষ এখন এক বিন্দু চলতেই পারে না। তুমি দেখবা যে অনেকের বাসায় বাবার একটা, মায়ের একটা, বোনের একটা, ছেলের একটা, কারণ প্রত্যেকেরই দরকার। কারণ সে বাবা করে অফিসের কাজকর্ম, ছেলে করে তার পড়াশোনা শীট তৈরি করে, প্রেজেন্টেশন তৈরি করে, বোনে করে, তো এরকম প্রত্যেকের ঘরে ঘরে এখন এটা একদম সহজলভ্য হয়ে গেছে। তো এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অফিসে কাগজে কিছু লিখতে হয় না, কম্পিউটার লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। এই যে এক কম্পিউটারের মাধ্যমে আমি একটা মেইল দিলাম, এই যে সাগরের একদিনের যে গল্পটা ছিল, ওখানে কি ছিল, তার ভাই একটা মেইল পাঠিয়ে দিছে। আগে কি করতো, এটা কাগজে লিখতে হইতো, পোস্ট অফিসে দিতে হইতো, তার কাছে আসতো, সময় একদিনের জায়গায় 3 দিন 4 দিন 7 দিন লাগতো। এখন অফিসে দেখা গেছে তোমার সমস্ত লেখা কি কোথায় হয়, কম্পিউটারে, এবং সেটা প্রিন্টও দিতে হয় না, ওই ইমেলের মাধ্যমে আমরা একজন আরেকজনকে দিয়ে দিচ্ছি। এক অফিসে হোক, অন্য অফিসে হোক, দেশে হোক, বিদেশে হোক, সেকেন্ডের মাধ্যমে আমরা মেল দিয়ে দিচ্ছি। কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে, কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায়। কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায়, পরিবেশটা থাকে অনেক সুন্দর। এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে এই যে আহ, কাগজ যে হয়, মানে কোন জিনিস থেকে হয়, কিসের মাধ্যমে, সেটা হচ্ছে গাছ থেকে হয়। কাগজ যত কম ব্যবহার হবে, গাছ তত কম কাটা হবে, এতে করে কি হবে, পরিবেশ সুন্দর থাকবে। কাগজে লেখার কালি বা টোনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষণ হয় না। এই যে আমরা প্রিন্ট করি, সে প্রিন্টিং যে কালিটাও কিন্তু একটা রাসায়নিক একটা মেডিসিনের মাধ্যমে তৈরি হয়, একটা রাসায়নিক দ্রব্য, রাসায়নিক পদার্থের মাধ্যমে তৈরি হয়। যত বেশি কম ইউজ হবে রাসায়নিক দ্রব্য, তত কম ইউজ হবে, এতে করে আমাদের পরিবেশ দূষণও তত কম হবে। যত দিন যাচ্ছে কম্পিউটারের মনিটর গুলো হচ্ছে বড়, তাই সেখানে কিছু একটা পড়ার কাজটি হয়েছে অনেক সহজ। দেখা গেছে নতুন প্রজন্মের তরুণরা আজকাল কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে, কাগজে না পড়ে মনিটরে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। যে একটু আগে এক আঙ্কেল বলছিল যে বুক রিডার কি, এই এখন মানুষে ওই নিজের বইটা হাতে না নিয়ে ওই বুক রিডারটা হাতে নিয়ে নেয়, কারণ সে ওই বুক রিডারে বইয়ের চাইতে বা কাগজের বই ধরো 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা একটা উপন্যাস, এটা তার কাছে ভারী মনে হয়। সে কি করে, ওই অনলাইনে সে বুক রিডারের মাধ্যমে সেটা সে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক সময় এক সময় ক্যামেরায় ছবি তুলে সেগুলো প্রিন্ট করতে হতো। আজকাল ক্যামেরা তোলা ছবি প্রিন্ট না করে মানুষ সরাসরি কম্পিউটার মোবাইল স্ক্রিন দেখে নেয়। অর্থাৎ আগে তো যারা তোমাদের একটু সিনিয়র যারা আছে ওনারা বলতে পারবে যে আগে সকল ছবি কি করতে হতো, আমাদের ছবি তুলে তুলে ওই আমরা যে প্রিন্ট দিয়ে আনতাম। এখন কিন্তু আর ছবি, এখন আর মানুষে কেউ প্রিন্ট দেয় না, কারণ কম্পিউটারে ছবিটা আমরা ছোট বড় জুম করে আমাদের মতো করে কালারিং করে, কালার পরিবর্তন করে, তারপরে বিভিন্ন ভাবে এটা আমরা ছবিগুলো দেখতে পারি। আমাদের দেশের বেসরকারি ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হয়েছে। এখন চলে আসছে ব্যাংকে। এর ফলে
ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সাথে ব্যাংকের যোগাযোগ থেকে শুরু করে গ্রাহকের সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। অর্থাৎ আগে কি করতে হতো, একজন কাস্টমার টাকা জমা দিছে, সেটা কাগজে লিখে তাকে কাগজে একটা দিতে হইতো, তার সঙ্গে যোগাযোগ করতে গেলে তাকে একটা চিঠি দিতে হতো। এখন কিন্তু এগুলো আর লাগে না। কাস্টমারও এখন আর ওই ব্যাংকে যারা টাকা জমা দেয় তাদের সব সময় এখন আর ওই ব্যাংকে সশরীরে যাইতে হয় না। তাদের অনলাইন নাম্বার আছে, সে অনলাইনেই অনেক নাম্বারে ফোন দিয়ে তাদের সমস্ত অনেক তথ্য তারা নিয়ে নিতে পারে। ঘরে বসে তারা ব্যাংক স্টেটমেন্ট চেক করে ফেলতে পারে, ঘরে বসে তাদের ফান্ড ট্রান্সফার করে ফেলতে পারে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ই ব্যাংকিং এর মাধ্যমে তারা ফান্ড ট্রান্সফার করে ফেলতে পারে। ব্যাংকিং কার্যক্রমের এই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো কি, অনলাইন ব্যাংকিং সিস্টেমের ব্যাপক ব্যবহার। ওই যে একটু আগে বললাম ই ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং। এই সিস্টেমে গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে তহবিল এইগুলো আমি অলরেডি বলে ফেলছি। এই সিস্টেম মোবাইল ব্যাংকিং অ্যাপ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। অ্যাপের সাহায্যে গ্রাহকগণ তাদের স্মার্টফোন থেকে সরাসরি লেনদেন করতে পারে, ব্যালেন্স চেক করতে পারে, ইউটিলিটি বিল পরিশোধ করতে পারে। তার মানে হচ্ছে তোমাদের মোবাইল বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলোকে বলা হয় ইউটিলিটি বিল, এবং অন্যান্য সেবাও গ্রহণ করতে পারে। তার মানে দেখো যে মোবাইলের মাধ্যমে তোমরা একটু আগে আমি পার্ট 2 এর একটা ওই যে রকেট, তারপরে দারাজ, নগদ, বিকাশ, এগুলো একটা আমি একটা ইয়া দেখাইছিলাম স্লাইড। এইটা হচ্ছে এই যে অনলাইন ব্যাংকিং বা ই ব্যাংকিং এর এক্সাম্পল হচ্ছে ওইগুলো, ওই সফটওয়্যার গুলো। এখন আমরা যাই তোমার পার্ট 3 যে আলোচনা। আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনার সারমর্ম এবং এই আলোচনাটাকে তোমাদের জন্য সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা নিয়ে আসছি। অর্থাৎ কর্মক্ষেত্রে আমরা এই যে পার্টটা আমরা পড়লাম, পার্ট 3, এটার মাধ্যমে আমরা কি জানলাম? তথ্য যোগাযোগ প্রযুক্তির কর্মক্ষেত্রে ব্যবহার আমরা ব্যাখ্যা পাইছি কিভাবে। তারপর ডিজিটাল অফিস বা পেপারলেস অফিসের একটা ধারণা পাইছি। তারপর অনলাইন এবং মোবাইল ব্যাংকিং এর সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারছি। পরিবেশ রক্ষায় আইসিটির অবদান, অর্থাৎ আইসিটির মাধ্যমে এই যে পরিবেশ রক্ষায় দুইটা জিনিস আমরা এখানে এক্সাম্পল নিয়ে আসছি, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না। দুইটা জিনিস, একটা হচ্ছে কাগজবিহীন অফিসের মাধ্যমে কি হয়েছে, মানে গাছ রক্ষা হয়, মানে যত কম কাগজ প্রিন্ট হবে তত গাছ কম কাটা হবে, এটা একটা পরিবেশ রক্ষা। আরেকটা ছিল, যদি আমরা গ্রিন ব্যাংকিং বা কাগজবিহীন অফিস করি, তখন এই যে প্রিন্ট দিতে হয় না, যে টোনারের যে কালি, সেই কালির জন্য যে রাসায়নিক দ্রব্য ছিল, সেই রাসায়নিক দ্রব্যের কারণে পরিবেশ দূষণ থেকে আমাদের যত প্রিন্ট কম হবে তত টোনার কম ইউজ হবে, কালি কম লাগবে, রাসায়নিক দ্রব্য কম ইউজ হবে, এতে করে আমাদের পরিবেশ দূষণ কম হবে। তাহলে এই পাঠ থেকে আমরা মূলত এই জিনিসগুলো জানতে পারছি। এখান থেকে আমরা এই যে একটু আগে একটা কথা তোমাদের আমরা বলছিলাম যে পূর্বের ফর্ম ফিল আপ আর এখনের ফর্ম ফিল আপের মধ্যে কি পার্থক্য। দেখো, আগে ফর্ম ফিল আপ করতে হলে এই যে দেখো লাইনের অবস্থা দেখো, তারপরে লাইনে দাঁড়িয়ে জমা দিতে হইতো, অনেক দূর দেশে যাই, অনেক এক শহর থেকে আরেক শহরে যাই লাইন ধরে ফর্ম ফিল আপ জমা দিতে হইতো, সংবাদপত্র খুঁজতে হইতো, হাতে ফর্ম ফিল আপ করতে হইতো। আর বর্তমানে কি, বর্তমানে দেখো এই যে ল্যাপটপ আছে ঘরে, তোমার সামনে ল্যাপটপ, তোমার সামনে এক কাপ কফি, তোমার সামনে একটা সিঙ্গারা সমুচা, সমুচা সিঙ্গারা খাইতে খাইতে তুমি ল্যাপটপে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তুমি, ঠিক আছে, এতে করে তোমার আর কোনো শারীরিক কোনো কষ্টই হচ্ছে না। এবং সেটা কখন থেকে শুরু হয়েছে, এই যে আমাদের অনলাইনে এডমিশন, সেটা 2009 সাল থেকে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। তারপর কি বলছে এখানে ইতিহাসে, ওই যে আমরা একটু আগে নিয়ে আসছিলাম যে সর্বপ্রথমে ধারণাটা কোথায় প্রকাশ হয়, সেটা হচ্ছে বিজনেস উইক নামে একটা ম্যাগাজিনে। যে ম্যাগাজিনটা কখন প্রকাশ হয়েছিল, সেটা হলো 1975 সালে, যেটা তখন ছিল আসলে কল্পনা, এখন সেটা কিন্তু হয়ে গেছে বাস্তব। এই যে আমরা কিছু এক্সট্রা কিছু ওয়ার্ড এখানে নিয়ে আসছি, এবং আমি উচ্চারণও করছিলাম যে ক্লাউড স্টোরেজ, অর্থাৎ এই যে কম্পিউটার, আমরা যে এক অফিসের সঙ্গে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা অফিসের কম্পিউটার যে কানেকশন, সেই যে কানেকশনটা হয় যার মাধ্যমে সেটাকে ল্যান, তারপর এই যে নেটটা, ইন্টারনেট এক কম্পিউটার আরেক কম্পিউটারে যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, বা আমাদের বাসায় যে ইন্টারনেট ব্যবহার করি, সেই যে নেটওয়ার্ক, সেটাকে বলে ওয়াইফাই। ইমেলের মাধ্যমে আমরা জানি এই ইমেল। তারপরে ক্লাউড স্টোরেজ হচ্ছে কি, অর্থাৎ আমাদের এই ধরো গান বলো, ফিল্ম বলো, ডকুমেন্টারি বলো, এগুলো সেভ করে রাখতে কি হয়,
আমাদের কিন্তু স্পেস ইউজ হয়। ধরো তুমি দেখবা তোমার ফোনটা যদি 128 জিবি হয়, তুমি যত ছবি তুলতে থাকবা, যত ভিডিও করতে থাকবা, কিছু ডাউনলোড করতে থাকবা, তোমার স্পেসটা কমতে থাকে। এটা হচ্ছে তোমার মোবাইল ফোনের স্টোরেজ। কিন্তু এখন এমন আধুনিক হয়েছে যে তোমার মোবাইল ফোনের স্টোরেজ লাগে না। তোমার গুগল, তুমি যদি স্টোরেজ কিনো, ওখানে ওরাই তোমাকে হাজার হাজার জিবি, অর্থাৎ 1000 জিবি, 1 টিবি, 2 টিবি, হ্যাঁ, এরকম ভাবে তোমাকে স্টোরেজ তারা দিয়ে দেয়। তাহলে তোমার ল্যাপটপের স্পেসও ইউজ হয় না, মোবাইলের স্পেসও ইউজ হয় না। তা এটা মানে ক্লাউডলি, অর্থাৎ বায়বীয় ভাবেই তোমার একটা স্টোরেজ থাকে, স্টোর হাউস থাকে, যেখানে তোমার ডাটাগুলো, গানগুলো, ফিল্মগুলো, মুভিগুলো ডাউনলোড থাকে। যখন খুশি তুমি সেগুলো দেখতে পারো, আবার ডাউনলোডও করতে পারো। এই যে সহজলভ্যতা, এই যে দুনিয়াকে, আমাদের কাজকর্মকে, জীবনকে এত সহজ করে নিয়ে আসে, এটা কে নিয়ে আসে? সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এই যে কাগজবিহীন অফিসের সুবিধা, এর সুবিধা কি? এই যে একটু আগে আমরা অলরেডি কথা বলছি যে পরিবেশ রক্ষা হয়। কিভাবে পরিবেশ রক্ষা হয়? দুইটা ভাবে। একটা হচ্ছে কাগজের ব্যবহার কম, তাহলে কি হয়? গাছ বাঁচে। কালি এবং কেমিক্যালের ব্যবহার কম কম হলে কি হয়? পরিবেশের দূষণ হ্রাস পায়। এই তোমাদের যে এই স্লাইড গুলো কিন্তু আমি চমৎকার ভাবে তোমাদের জন্য দিচ্ছি। আমি আমি এই স্লাইড গুলো করতে যে অনেক সময় আমি নষ্ট করছি তোমাদের জন্য, মানে, এবং আমি করতে যে আমি খুব আনন্দ পাইছি যে তোমাদের জন্য আমি একটা কিছু করতে পারতেছি। এবং সেই স্লাইড গুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, তুমি দেখবা যে এই বই না, শুধু এই বইয়ের বাহিরেও অনেক কিছু আছে যেটা তোমরা এখান থেকে জানতে পারবা। তারপরে এই উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থাৎ এই যে ফাইল খোঁজার জন্য সময় কম, দ্রুত তথ্য আদান প্রদান, অফিসের খরচ কমানো, অফিসের অল্প সময়ে বেশি কাজ করা, এগুলো কিসের মাধ্যমে হয়েছে? সবকিছু হচ্ছে আইসিটির মাধ্যমে। এরপরে একটু আগে বলছিলাম যে ওই যে ই ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা, ইউটিলিটি বিল পেমেন্ট করা, ঠিক আছে, তারপর ব্যালেন্স ইনকোয়ারি করা। এই সবকিছুর মূলে কি? সবকিছুর মূলে হচ্ছে তোমার আইসিটি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। একটু আগে এইটারই একটা এক্সাম্পল ছিল তোমার রকেট, নগদ, বিকাশ। এটা নতুন একটা প্রযুক্তি এখানে আছে। দেখো, একটা ফোন দিয়ে একটা কিউআর কোড স্ক্যান করতেছে, ঠিক আছে। তুমি এখন দেখবা অনেক সময় তোমরা যখন স্বপ্নে যাবা, আগোরায় যাবা, তোমরা ওখানে দেখবা যে এরকম একটা টেবিলের উপরে তাদের যে মানে যারা বিল নেয় তোমাদের কাছ থেকে, দেখবা টেবিলের উপরে এরকম একটা স্ক্যানার থাকে, মানে একটা কিউআর কোড থাকে। এই কিউআর কোডটা তোমার ফোন দিয়ে যদি স্ক্যান করো, তুমি দেখবা যে তোমার তুমি যে মিডিয়া ইউজ করে তাদেরকে বিলটা দেবে, সেটা অটোমেটিকলি চলে আসবে। এই কিউআরটা ইউজ করে তুমি তাদের বিল দিতে পারবা। এই যে এত সহজ করে, মানে এখন এখন আর ইয়েও লাগে না, মানে বিকাশ নগদ লাগে না, অটোমেটিকলি তোমার এই যে স্ক্যান করে তোমার তুমি ইয়া দিতে পারো, তোমার বিল দিতে পারো। এরপরে মানে এই যে আমাদের মানুষের সাথে, যে একজনের সাথে আরেকজনের যোগাযোগ করা, লাইভ চ্যাট করা, ইমেল সাপোর্ট করা, ঘরে বসে সবকিছু করতে পারা, হ্যাঁ, 24/7 এটাতে বলি, সার্বক্ষণিক। অর্থাৎ একটা হসপিটালে দেখবা তুমি 24 ঘন্টা খবর নিতে পারতেছো, তুমি একটা ব্যাংকে দেখবা 24 ঘন্টা তুমি খবর নিতে পারতেছো। এই সবকিছুর মূলে হচ্ছে কি? এটা হচ্ছে আইসিটি। এরপরে এই আইসিটির একটু সীমাবদ্ধতা আমাদের আছে, বা একটু রিস্ক ফ্যাক্টর আছে। সেই রিস্ক ফ্যাক্টরটা কি? দেখবা, অর্থাৎ এই যে আমি ইন্টারনেটটা ইউজ করবো, সেই ইন্টারনেটে কিন্তু ইচ্ছা করলে আমার ঘরের যে মানে আমার কম্পিউটার সকল তথ্য কিন্তু আরেকজনে নিয়ে যেতে পারে, যদি আমি সেটাকে সেফলি না রাখি। এই জন্য আমরা অনেক সময় দেখবা যে কম্পিউটার অ্যান্টিভাইরাস ইউজ করি। তো ঠিক আছে, ইমেলের মাধ্যমে অনেক দেখবা, ইমেল খুললে অনেক সময় ফিশিং, হ্যাকিং এগুলো আসে। এগুলো থেকে আমরা অপরিচিত কোনো মেইল আমরা কখনোই ওপেন করব না। যে মেইলে দেখবা মানে লাল কালি, নীল কালি, বিভিন্ন আকর্ষণীয় উপহার, হ্যাঁ, বিভিন্ন কথা বলা থাকে, এখানে ক্লিক করলে তোমার লটারিতে এত টাকা পাইছো, এত টাকা পাবা, ফ্রি আমেরিকা চলে যাচ্ছ, ফ্রি ইংল্যান্ডে চলে যাচ্ছ, এইরকম লোভনীয় যত অফারের ইমেল দেখবা, ফোনে দেখবা, কিংবা তোমার ল্যাপটপে, কম্পিউটার দেখবা, এগুলো কখনোই ওপেন করবে না। এগুলো এগুলো হচ্ছে মানে হ্যাকিং বা ফিশিং এর একটা মাধ্যম। তারপর আইসিটি ব্যবহার মানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা ওই যে একটু আগে যেটা বললাম এটি, অর্থাৎ সাবধানতার সহিত তোমার জিনিসগুলো ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ।
এখন আমরা এখানে ওই যে হাইলাইটস আবার আমরা নিয়ে আসছি পার্ট 3 হাইলাইটস। এখানে দেখবা 10-15টা লাইনে আমরা টোটাল এই যে পার্ট 3তে আমরা এতক্ষণ যা কথাগুলো বললাম সেই কথাগুলো একটা সামারি আমরা নিয়ে আসছি। যদি আমি একটু লাইন বাই লাইন যাই, দেখো 2009 সালে শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম কাগজবিহীন অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হয়। এটা কিন্তু আমরা প্রথমেই বলছিলাম, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে পয়েন্টটা দেখো, স্মার্টফোন ব্যবহার করে শিক্ষার্থীরা বাসায় বসে ভর্তি আবেদন, ফি প্রদান এবং প্রবেশপত্র সংগ্রহ করতে পারে। এটাও কিন্তু আমরা ওই প্রথম দিক দিয়ে একটা একটা জায়গায় পড়ছি, এবং এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এবং দেখো লাইন নাম্বার 5-এ দেখো বলা আছে প্রথম কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া শুরু হয় 2009 সালে। তথ্যটা আমরা কিন্তু ওখানে ছিল। কাগজবিহীন অফিস সম্পর্কে সর্বপ্রথম প্রবন্ধ ছাপা হয় বিজনেস উইক ম্যাগাজিনে, এবং কত সালে ছাপা? 1975 সালে। প্রত্যেকটা তথ্য তুমি এখানে দেখবা আমরা ওখান থেকে, যে পার্ট 3-র যে এত বড় অধ্যায়টা, সেই অধ্যায়টাকে একদম ছোট্ট করে, অর্থাৎ ওই যে ডেস্কটপ যেমন ল্যাপটপ থেকে নোটবুক, নোটবুক থেকে স্মার্টফোনে ছোট হয়ে আসছে, আমরা তোমাদের অধ্যায়টাকে প্রথমে অধ্যায়টা থেকে আমাদের স্লাইডের আলোচনা থেকে আমরা নিয়ে আসছি কোথায়? একদম হাইলাইটস এক পৃষ্ঠাতে। অর্থাৎ সবকিছু আমরা ছোট করে নিয়ে আসছি। তারপরে এখান থেকে কি কি আমাদের মানে তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে, ওই যে পেপারলেস বা কাগজবিহীন অফিস কি, আমরা এটা জানছি। কাগজবিহীন অফিসের সুবিধাগুলো কি কি, অর্থাৎ সুবিধাগুলো আমরা জানি, একটু আগে পড়ছি যে কাগজের খরচ কমে, পরিবেশ রক্ষা হয়, রাসায়নিক দূষক কমে, সময় কম লাগে, তারপরে কাজের গতি বৃদ্ধি পায়। যেহেতু আমরা কম্পিউটারে 1 সেকেন্ডের মধ্যে একজনটা আরেকজন মেল দিয়ে দিতে দিতে পারতেছি, তথ্য আদান প্রদান করতে পারতেছি, তাহলে অতি দ্রুত তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। তারপরে এই যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2009 সালে কি ধরনের পরিবর্তন এনেছিল? ওই যে আমরা জানি সেটা প্রথম কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া শুরু হয়। অনলাইন ব্যাংকিং কিভাবে কাজ করে? আমরা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অ্যাকাউন্ট চেক করতে পারি, ব্যালেন্স চেক করতে পারি, ফান্ড ট্রান্সফার করতে পারি, বিল পরিশোধ করতে পারি। এগুলো আমরা কিন্তু একটু আগে দেখছি। এবং সবসময় একটা জিনিস মনে রাখবা, মানে যখনই পড়বা সেখানে এটাকে কত সহজভাবে উপস্থাপন করা যায়, এই জিনিসটা যদি তোমাদের মাথায় নিয়ে আসা যায়, অর্থাৎ তুমি 2টা লাইন পড়ছো বা 3টা লাইন পড়ছো, এটাতে একটা কোশ্চেন তুমি মনে করছো যে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এখন তুমি উত্তরটা কিভাবে দিবা সেটাকে তুমি, এক একজনের উত্তর কিন্তু এক এক রকম হয়। তুমি যদি আদিব লেখো একভাবে লিখবা, ধরো জামিল লিখে একভাবে লিখবা, মাশরাফি লিখলে একভাবে লিখবা, কিংবা সায়াম লিখলে একভাবে লিখবা। কিন্তু যার লেখাটা সুন্দর সহজ হয় তারটাই কিন্তু ভালো নাম্বার পায়। অর্থাৎ লেখাটা যেন মানে যিনি পড়বেন ওনার কাছে যেন সুন্দর হয়, উনি যেন দেখলে বুঝবে যে না, লেখাটা অনেক সুন্দর হয়েছে, সহজ হয়েছে। মানে সহজভাবে মানে মানুষকে বোঝাতে পারা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ। একটু আগে আমরা যেটা বলতেছিলাম, এখন আমরা আলোচনায় আসি মোবাইল ব্যাংকিং এর সুবিধাগুলো কি কি। ওই যে মোবাইল ব্যাংকিং একটু আগে বললাম যে আমরা 24/7 লেনদেনের সুবিধা পাই, গ্রাহকের সময় সাশ্রয় হয়, এখন আর ব্রাঞ্চে যেতে হয় না, মানে দ্রুত লেনদেন করা যায়, ইউটিলিটি বিল পরিশোধ করা যায়, হ্যাঁ, ব্যালেন্স চেক করা যায়। তারপরে ধরো এখানে শিক্ষার্থীদের জন্য আমরা কি সুবিধা হয়েছে আইসিটির মাধ্যমে। একটু আগে আমরা আলোচনা করছি যে ভর্তি ফর্ম, ঘরে বসে ভর্তি ফর্ম ফিল আপ করা, ফলাফল জানা, বই পড়া, অনলাইনে ক্লাস করা। এই যে এখন ধরো তুমি আমরা একত্রিত ভাবে আলোচনা করতেছি, শুনছি, এটাও কিন্তু আইসিটি শিক্ষার্থীদের যে আইসিটি ব্যবহারের মাধ্যমে একটা যে সুবিধা, তার মধ্যে অন্যতম একটা সুবিধা। এবং তোমরা অনেকেই হয়তো একটা জিনিস, যখন 2020 সালে আমাদের দেশে লকডাউন ছিল, তখন কিন্তু আমরা অনেকেই, তোমরা অনেক ছোট ছিল, তারপরেও কিন্তু তোমরা এই অনলাইন ইউজ করে কিন্তু স্যাররা ক্লাস করছিল, এবং সেই আমরা কিন্তু ঘরে বসে তোমরা ফোন ইউজ করে জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে তোমরা ক্লাস এনজয় করছিলাম। এটাও কিন্তু আইসিটির একটা অন্যতম ব্যবহার। এখান থেকে আমরা যে দেখলাম সংক্ষিপ্ত কোশ্চেনের পরে আমরা কি অবজেক্টিভ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, এ তথ্য ও প্রযুক্তি কি, সেটা আমরা এখানে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, এগুলো, কাগজবিহীন অফিসের সুবিধাগুলোর মধ্যে কোনটি সঠিক। এই যে দেখো এখানে একটা কথা বলছি, কাগজবিহীন একজনের ইয়া, যিনি আনমিউট করছেন উনি মিউট করো। আচ্ছা,
কাগজবিহীন অফিসের সুবিধাগুলোর মধ্যে কোনটি নয়, সঠিক নয়? এই কোশ্চেনটা দেখো, ঠিক আছে। পরিবেশ সুরক্ষা হয়েছে সঠিক, কাগজের খরচ কাজের গতি বৃদ্ধি পেয়েছে সঠিক, সময় সাশ্রয় হয়েছে সেটা সঠিক, কিন্তু সঠিক না কোনটা? কাগজের খরচ বৃদ্ধি। এখন একজনে কি করবা, ভুল করে যে কাগজের খরচ মানে বৃদ্ধি না হ্রাস, এইটা না পাই কিন্তু অনেকে মানে ভুল করে আনসার করে দিয়ে আসবা। সো বি কেয়ারফুল, বিশেষ করে এই এমসিকিউ শূন্যস্থান যে এক কথা উত্তর, এগুলো কিন্তু খুবই সতর্কতার সহিত তোমাদেরকে আনসার করতে হবে। তারপরে এই অবজেক্টিভের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির বিষয়টা চলে আসছে, প্রথম কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া 2009 সালে। তারপরে কাগজবিহীন অফিসের ধারণা প্রথম ছাপা হয়েছিল কোন সালে? 1975 সালে। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে কোনটি করা যায়? এখানে ফি প্রদান করা যায়, অ্যাকাউন্ট পরিচালনা করা যায়, তহবিল স্থানান্তর করা যায়, সবকিছুই করা যায়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কি সুবিধা পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়, এখানে ব্যালেন্স চেক করা যায়, বিল পরিশোধ করা যায়, লেনদেন করা যায়, ফান্ড ট্রান্সফার করা যায়। হ্যাঁ, তো আমরা এখানে ধরো এগুলো আমরা অলরেডি আলোচনা করছি। আমরা মূলত তোমাদের সুবিধার জন্য আমরা প্রত্যেকটা অবজেক্টিভ মানে প্রত্যেকটা অধ্যায়ের কিছু অবজেক্টিভ নিয়ে আসছি। এখানেও একটা মানে ওই সৃজনশীল কোশ্চেন, এখানে আমরা কয়েকটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আসছি। আমি শুধু প্রশ্নটা একটু পড়ি, তাহলে তোমরা বুঝতে পারবা। উদ্দীপকটা কি দেখো, একটি অফিসে প্রায় 20 জন কর্মী কাজ করেন। তারা প্রতিদিনের কাজের জন্য প্রচুর কাগজ ব্যবহার করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং অফিস খরচও বাড়িয়ে দেয়। অফিসটি এখন একটি কাগজবিহীন অফিসে রূপান্তরিত হতে যাচ্ছে। ঠিক আছে, দেখো একটা অফিসের কথা বলছে, মানে সে 20 জন লোক আছে, প্রতিদিন অনেক অনেক প্রিন্ট দিতে হয়, কিন্তু সে চাচ্ছে এটা মানে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হচ্ছে চাচ্ছে। তাহলে তাকে কি করতে হবে? তাহলে আমরা এখান থেকে উদ্দীপক দেখে বুঝতে পারতেছি যে প্রশ্নগুলো কি হইতে পারে, অর্থাৎ কাগজবিহীন অফিসে রূপান্তরিত হইতে গেলে কি কি তার করা লাগতে পারে, এটাই হচ্ছে তার প্রশ্ন। এই যে তার প্রশ্নটা কি, এই কাগজবিহীন অফিসে রূপান্তরিত হতে গেলে কিভাবে কর্মক্ষেত্রে কার্যক্রম সহজতর হবে এবং কি পরিবেশের উপর কি প্রভাব পড়বে, এটা তার আমরা তো জানি, এটা অলরেডি আমরা আলোচনা করছি। এখানে আরেকটা জিনিস নিয়ে আরেকটা উদ্দীপক, অর্থাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির উদ্দীপকটা, যে 2009 সালে ভর্তি প্রক্রিয়া শুরু হয়, এর ফলে শিক্ষার্থীরা ঘর থেকে বের না হয়েই তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হন। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাগজবিহীন ভর্তি পরীক্ষা কিভাবে আইসিটি সুবিধা কাজে লাগিয়েছে এবং এর ফলে শিক্ষার্থীদের জন্য কি সুবিধা হয়েছে? আমরা জানি কি সুবিধা পেয়েছে, অর্থাৎ ফর্মটা আমরা এই মানে ঘরে বসে ফর্ম ফিল আপ করার সুযোগ দিছে, ঘরে বসে ফলাফল জানতে পারছে, এবং এতে করে শিক্ষার্থীদের সময় শ্রম দুইটারই সাশ্রয় হয়েছে। এরকম আরেকটা মানে উদ্দীপক আছে, মানে সৃজনশীল কোশ্চেন, এটা পড়লে আরেকটা আছে, আমি বেশ কয়েকটা দিয়েছি, টোটাল 5টা কোশ্চেন আছে এখানে। এগুলোর কি আমরা শীত পাবো? হ্যাঁ, তোমরা সবই পাবা, কোনো সমস্যা না। এখন আজকে আমরা যে আলোচনা করলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা কি করলাম, পার্ট 1 থেকে 3 পর্যন্ত কি কি কোশ্চেন আসতে পারে, সংক্ষিপ্ত কি কি এমসিকিউ আসতে পারে, কি কি সৃজনশীল কোশ্চেন আসতে পারে, এবং প্রত্যেকটা পাঠের হাইলাইটস গুলো আমি তোমাদেরকে এখানে করে দিছি, যাতে করে তোমরা অনায়াসে সহজেই কিভাবে তোমরা এই তোমাদের এই পড়াটা আয়ত্তে নিয়ে আসতে পারো। এখন যে তোমাদের এখন সুবিধাটা কি হবে, আগে যেখানে তোমাদের একটা পাঠ পড়তে 2-3 ঘন্টা লাগতো, সেখানে তোমাদের হয়তো আধা ঘন্টা লাগবে। এই হচ্ছে তোমাদের সুবিধাটা। এখন আমি এই পড়াশোনা আমার 1 থেকে পার্ট 3 কিন্তু কমপ্লিট। আমি এখন একটু অন্য কথা বলতে চাই তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে আমি একটা কথা বলতে চাই। আমরা অনেকেই ধরো আমরা সকালে উঠে আমি আজকে চিন্তা করলাম যে আজকে আমার একটা এক্সাম আছে। কি এক্সাম আছে? মানিক স্যারের কাছে আমার একটা ইংলিশ এক্সাম আছে। এখন আমি আজকে চিন্তা করছি না, পরীক্ষা দিতে যাব না। কেন যাব না? আমার মনে হচ্ছে যে আমার প্রিপারেশনটা ভালো না, কিংবা আজকে আমার স্কুলে আমার স্যার কালকে একটা চিঠি দিছিল, কিংবা আমার অঙ্ক স্যার আমাকে একটা কিছু এইচডব্লিউ দিছিল, আমি সেটা করি নাই, কিংবা একটা বিজ্ঞান পড়া দিছিল, আমার মনে হচ্ছে যে আমি সেটা স্যারের বললে ধরলে আমি বলতে পারবো না। একটা ভয় সবসময় কাজ করে। আমি আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে থেকে যতদিন জীবিত থাকবে, আমি তোমাদেরকে একটা টিপস তোমাদেরকে দিচ্ছি, যার মাধ্যমে তোমাদের মনের সকল ক্ষেত্রে, শুধু যে পড়াশোনাতে না,
ধরো খেলতে যাবা, আজকে ফুটবলের একটা প্রতিযোগিতা আছে, আজকে তোমাদের একটা মানে ফুটবল প্রতিযোগিতা আছে ক্লাস 7, 8 কিংবা তোমাদের বন্ধু মহলের সঙ্গে। এখন তোমাদের একটা কনফিউশন যে আমি কি জিতবো, আমি কি পারবো, এই যে বিষয়টা, এই যে একটা ভয়, নিজেকে সকল ভয়ের ঊর্ধ্বে নিয়ে যাওয়া, নিজেকে সকল মানে দুশ্চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখা এবং সকল কাজে নিজেকে জয়ী করার যে একটা টেকনিক বা কৌশল, এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে বলতেছি। এবং এটা যদি তোমরা, আমি এখানে দেখো দেখতে পাচ্ছ যে প্রতিদিন সকালে নিজেকে এই 4টি কথা অবশ্যই বলুন। মানে হচ্ছে আমি এখানে তোমাদের জন্য 4টা শব্দ নিয়ে আসছি। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তোমরা যেটা বলবা সেটা হচ্ছে এটা। তুমি আদিব, তুমি ইরফান, তুমি মাশরাফি, বা তুমি যেই হো, সাইয়াম কিংবা যেই হো, তুমি সর্বপ্রথম ঘুম থেকে মানে রেডি টেডি হয়েই বলবা যে আমি সেরা। মানে তোমার বন্ধু মহল বলো, আত্মীয় স্বজন মহল বলো, তুমি মনে করবা সবার থেকে তুমি সেরা, তোমার উপরে কেউ নাই, তুমি যা জানো কেউ জানে না, তুমি যতটুকু পারো সেটা আর কেউ পারে না। তারপরের পয়েন্ট কি? তারপরের পয়েন্টটা হচ্ছে যে আমি পারবোই। তার মানে কি, তুমি ওই যে খেলার প্রতিযোগিতা, তোমার মনের যে আতঙ্ক, তুমি যখন মনে মনে চিন্তা করবা যে আমি সেরা, তাহলে আমাকে অবশ্যই পারতে হবে, আমি এটা পারবোই। তার মানে ফুটবল প্রতিযোগিতায় তুমি অবশ্যই জিতবা, আমি অবশ্যই পারবো, মনের ভিতর যে একটা আত্মবিশ্বাস শুরুতেই, মানে তুমি নিজেকে নিজে একটা আত্মবিশ্বাস নিয়ে আসলা, নিজেকে নিজে কনফিডেন্ট একটা তৈরি করলা, তুমি দেখবা যে তোমার মনের ভয় ভীতি সব শেষ হয়। তুমি যেখানে মাথা নিচু করে হাঁটতা, তোমার দেখবা যে সে মাথা নিচু নাই। তুমি তোমার কোন একজন টিচারকে, তোমার একজন আত্মীয়কে, তোমার মানে একটা পড়া পারি না সেই জন্য তোমার যে মাথা নিচু হয়ে থাকা ভয়, সেই জিনিসই তোমার মধ্যে নেই। কিংবা ফুটবল খেলতে নামতেছো, তুমি দেখতেছো যে এই যে নামবা, শার্ট প্যান্ট পরে তোমাদের যে মানে ফুটবলের আয়োজন নিয়ে যখন নামতে যাবা, তোমার মনে যে আতঙ্ক, দেখবা যে তুমি যখন এই 2টা বাক্য উচ্চারণ করবা যে আমি সেরা এবং আমি পারবোই, তাহলে তোমার দেখবা যে সে আতঙ্ক কিন্তু নাই, তোমার যে মনের ভিতর যে ভীতি, সেটা অনায়াসে কিন্তু হাওয়া হয়ে গেল। তারপরে তুমি যেই শব্দটা উচ্চারণ করবা সেটা হচ্ছে আজকের এই দিনটা শুধুই আমার। অর্থাৎ আজকে 8 তারিখ কিংবা আজকে 9 তারিখ সকালে তুমি যখন নিজেকে সেরা হিসেবে ডিক্লেয়ার করলা এবং তোমার নিজের মনে একটা কনফিডেন্ট তুমি নিজে তৈরি করলা যে আমি আজকের এই কাজটা পারবোই, আজকের এই পড়াটা আমি পারবোই, আজকের এই পরীক্ষা আমি পারবোই, তখন তুমি তোমার মনে অনায়াসে মনে থার্ড যে বাক্যটা চলে আসবে কিংবা নিয়ে আসবে সেটা হচ্ছে আজকের এই দিনটা শুধুই আমার। তার মানে হচ্ছে আজকের যা কিছু হবে সবকিছু ভালো হবে। আজকে আমি যেদিকে যাই, আমি পরীক্ষা দেই, আমি স্কুলে যাই, পড়াশোনা করি, আত্মীয়র বাসায় যাই, আমি যাই করব আজকে সবকিছু সুন্দর হবে, কারণ আজকের দিনটা আমার জন্য। সবশেষে যেই লাইনটা সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আমার সহায় আছেন। কারণ আমরা জানি যে পৃথিবীতে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সহায়তা ছাড়া আমাদের কারোই কোনো কিছু এক পা আগানোর ক্ষমতা নাই, একটা নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা নাই। সো তাহলে এই যে উপরে 3টা কাজ আমি বললাম, আমি যখন এই 3টা বাক্যের সঙ্গে আমি একমত হয়ে গেলাম যে এই আজকের দিনটা আমার, তখন আমি আমাকে বলতেই হবে যে এই দিন এইগুলো করার জন্য কার অনুমতি দরকার, কার সহায়তা দরকার, কার আহ, দয়া দরকার, সেটা হচ্ছে আল্লাহ পাকের বা সৃষ্টিকর্তার। তাহলে আমি যে তখন আমি আমি মনেই করতে হবে যে সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছেন, অর্থাৎ উনি আমার সহায়তাই করবেন, উনি আমার সহায়তা করার জন্য আছেন। এবং আল্লাহ পাক এটাই বলছেন কোরআন শরীফে যে যিনি চেষ্টা করে আমি তাকে সহায়তা করি। তুমি যখন তোমার সমস্ত চেষ্টা আত্মবিশ্বাস নিয়ে রাস্তায় নামবে, তখন অটোমেটিকলি দেখবে যে সবকিছু তোমার ফেভারে চলে আসছে। তার মানে আল্লাহ তোমার সঙ্গেই আছেন, সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছেন। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? জি। আচ্ছা, তারপরের একটা লাইন আমি এখানে তোমাদের জন্য নিয়ে আসছি যে বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া। তার মানে কি? তার মানে হচ্ছে এতক্ষণ যে কথাটা বললাম, তুমি ভবিষ্যতে কত বড় হবা, বিখ্যাত হবা, এটার প্রথম পদক্ষেপটা কি হচ্ছে?
বিশ্বাস। এই বিশ্বাসটা কি? এই বিশ্বাসটা কি তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করা? এই বিশ্বাস কি আমাকে বিশ্বাস করা? এটা না, এই বিশ্বাসটা হচ্ছে তোমার নিজেকে বিশ্বাস করা। ওই যে একটু আগে বললাম আমি পারবোই, নিজের প্রতি যে যে বিশ্বাস, এই বিশ্বাসটা না, এটাই হচ্ছে তোমাকে বিখ্যাত করার, বড় করার, ফার্স্ট বয় করার, সাকসেস করার, 100-এ 100 পাওয়ার, ফুটবল খেলায় জয়ী হওয়ার জন্য অন্যতম হাতিয়ার হওয়ার ইয়া হচ্ছে তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস। এখন আমি জানি যে কোনো একজন বা অনেকেই আমাকে এই কথাটা বলতেছেন। এখন নামটা কে নামটা কার, যে কোনো একজন তোমরা বলো। এটা কে? হ্যাঁ, আমাকে তো শুনতেছো? জি আঙ্কেল। এটা কে বলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ বলতেছো না, তোমরা সবাই আসলে লোক, এটা আমি পার করার জন্যই দিছি, কারণ আজকে আলোচনাটা আসলে লম্বা ছিল তো। আঙ্কেল অনেক পড়ছে। জি, বুঝি নাই। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি আঙ্কেল। আচ্ছা, এই ও- এই 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 ব্যক্তিটাকে, এই আঙ্কেলটাকে, মানে এই যে বলতেছে আমাকে আঙ্কেল ছেড়ে দেন ছেড়ে দেন, আছে কেউ? না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তো মানে আজকে আমার আলোচনা, হ্যাঁ, এখন তোমরা এই 3টা পার্ট আমরা আলোচনা করি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, কালকে ছুটি আছে দেখি আমি আসলে তোমাদের সঙ্গে একত্রিত হয়েছি। এবং আরেকটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আমি কিন্তু একটু আগে প্রথমে একটা ছবি দেখে বলছিলাম যে আমি তোমাদের চাইতে ইয়ংগেস্ট, অর্থাৎ তোমাদের চাইতেও কিন্তু আমি আসলেই ইয়ংগেস্ট, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা যেমন আছে আমারও পরীক্ষা আছে। আমাকে কিছু শোনা যাচ্ছে না। আ- বললাম আমিও তোমাদের মতো ইয়ংগেস্ট বয়, মানে তোমাদের সাথে আমি ইয়ংগেস্ট, ঠিক আছে? তোমরা যেমন পরীক্ষা দাও, এই আঙ্কেলও এখনো পরীক্ষা দিয়ে, আমার শনিবারে একটা পরীক্ষা আছে, তারপরেও আমি তোমাদেরকে নিয়ে আড্ডায় বসছি, একটু নলেজ শেয়ারিং এ বসছি, তোমাদের কাছ থেকে নলেজ নেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক সময় দিছো, ধৈর্য সহকারে শুনছো। এখন তোমাদের মধ্য থেকে একজন একজন বা যারা কিছু বলতে চাও, আজকের আলোচনা কেমন লাগলো বা আরো কিভাবে করলে ভালো হয়, যে কোনো একজন বলো। প্রথমে জামিল বলতে পারো, তারপর আস্তে আস্তে আমরা আরো কয়েকজন কথা শুনবো। জামিল নাই। আচ্ছা, জামিল না হবে। আচ্ছা জামিল চলে গেছে, আচ্ছা তাহলে অন্য একজন বলো, আদিব বলো। জি আঙ্কেল, আজকের আলোচনাটা খুবই ভালো লাগছে আঙ্কেল। আজকের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু আঙ্কেল একটু লং হয়ে গেছে। হ্যাঁ, আজকে আলোচনাটা বড় হয়ে গেছে তো, এর জন্যই বললাম আজকে আগে ছাইড়া দেন, তার মানে এই ব্যক্তিটা তুমিই। না আঙ্কেল, এটা জানি না। আচ্ছা ঠিক আছে, ফান করলাম বাবা। আচ্ছা আর, অনেক কিছু শিখতে পারছি আঙ্কেল। হ্যাঁ, আরেকজনকে বলো, আর কে আছো? আমি তো নাম বলতে পারতাছি না, এই জন্য। তাকবীর বলো। হ্যাঁ, জারিফ, জারিফ আছো? আলোচনাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। অনেক কিছু জানতে পেরেছি। আচ্ছা ধন্যবাদ বাবা। মুবিন। জি আঙ্কেল, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, প্রেজেন্টেশন গুলো অনেক চমৎকার ছিল আঙ্কেল, অনেক কিছু জানতে পারছি এবং আপনার নোট গুলো অনেক কাজে দিবে ভবিষ্যতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি তোমাদেরকে নোটগুলো দিয়ে দিব, এবং আগামী ক্লাসটা কবে নিব আমরা একটু তোমাদের ওই গ্রুপে জানিয়ে দিব। জাওয়াত আছে নাকি? জাওয়াত দিত নাম নাকি? না। জাওয়াদ হচ্ছে আদিব, ও জাওয়াদ আচ্ছা, আদিব। আদিব আদিব, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু অনেক সময় হয়ে গেছে, তো তো আজকে আমরা শেষ করি। তোমরা ভালো থেকো, আর শীটগুলো আমি রাতেই তোমাদেরকে দিয়ে দিব। আর আমার শনিবারে একটা পরীক্ষা আছে, শনিবারের পরে তোমাদেরকে আমি হয়তো পরের আহ, একটা আহ, বাকি যে ক্লাসগুলো আমি তোমাদেরকে ডেট জানাই দিব, না তোমাদের সঙ্গে যোগাযোগ করি, হ্যাঁ।
তোমাদের যেদিন ফ্রি থাকবা ওই দিন আমরা ক্লাসগুলো নিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো তাহলে বাবারা, হ্যাঁ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।